রুদ্র কৃত্রিম রাগ দেখিয়ে বলে। তিথি গাল ফুলিয়ে ব্যালকনির রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ায়। আপনি বড্ড আনরোম্যান্টিক। 4 মাস হয়ে গেল বিয়ে হয়েছে, এখনো শুধু ধমকই দেন। আমি ধমক দেই? তুই যে সারা দেশের আন্ডারওয়ার্ল্ডকে নিজের বুদ্ধিতে মাটিতে নামিয়ে আনলি, সেটার কি? সেটা তো আমি বাধ্য হয়ে করেছিলাম, কিন্তু এখন তো আমি শুধুই আপনার পিচ্চি বউ। রুদ্র কফির মগটা টেবিলে নামিয়ে রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে, তারপর আলতো করে তিথিকে নিজের কাছে টেনে নেয়। গাজীপুরে প্রভাবশালী মন্ত্রী আহসান হাবিবের বিশাল বাংলোর ছাদ। ঘড়ির কাঁটায় রাত ঠিক 8টা। চারিদিকে উৎসবের রোশনায় আর বিয়ের সানাইয়ের সুর ভাসছে। ছাদের অন্ধকার এক কোণায় ভারী লাল লেহেঙ্গা আর পায়ে সাদা কেডস পরে দাঁড়িয়ে আছে তাসনিয়া হাবিব তিথি। তার সামনে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে তার ব্যক্তিগত বডিগার্ড কুদ্দুস আলী, যার গ্রামের বাড়ি জামালপুর। দড়িটা শক্ত করে বেঁধেছিস তো কুদ্দুস? আফা, আমার হাত কাঁপতেছে। কুদ্দুস তোতলাতে তোতলাতে ছাদের পিলারের সাথে মোটা নাইলনের দড়ি পেঁচাতে থাকে। হাত কাঁপলে পা দিয়ে বাত, কিন্তু গিট খুললে তুই শেষ। মন্ত্রী সাহেব আমার জ্যান্ত বইটা ফেলবো আফা। আমার জামালপুরের বউ পোলাপান এতিম হয়ে যাইব। আর আমি কি তোকে বিরিয়ানি খাওয়াবো? তুই রাঁধবি নাকি আমি তোকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবো? তিথি চোখ রাঙিয়ে তাকায়। কুদ্দুস ভয়ে ঢোক গিলে দড়ির গিট চেক করতে থাকে। কিন্তু আফা, এই রাইতে আপনি কই যাইবেন? যেদিকে দুই চোখ যায় চলে যাব। ওই দুর্নীতিবাজ এমপির গন্ডার মার্কা ছেলের সাথে আমি কিছুতেই এঙ্গেজমেন্ট করব না। পোলা তো আফা দেখতে মাশাআল্লাহ ভালোই, সরকারি বড় চাকরিও করে। তুই চুপ করবি? সরকারি চাকরি করে তো কি হয়েছে? ওর মাথায় তো ঘিলু নেই, সব গোবর। আর আমার বয়স মাত্র 17, আমি এখন বিয়ে করব কেন? তিথি বিরক্ত হয়ে নিজের লেহেঙ্গার কুচি 2 হাতে একটু ওপরে তুলে ধরে। আফা, আপনার এই জামার ওজন তো মনে হয় 20 কেজি। এটা বইটা দড়ি দিয়ে কেমনে নামবেন? ওজন 20 কেজি না, 25 কেজি। আর এটা আমি খুলতে পারবো না, কারণ এটার ভেতরে হাজার হাজার সেফটি পিন মারা আছে। তোরে কেডস জুতা ও কো আফা, নিজে তো সবাই আপনারে হাই হিল পয়টা খুঁজতেছে, আর আপনি নিজে এঙ্গেজমেন্ট রেখে পাইলাইতেছে। হাই হিল পরে কেউ দেওয়াল টপকাতে পারে গাধা? তুই জলদি দড়িটা নিচে ফেল। কুদ্দুস কাপা কাপা হাতে দড়ির এক প্রান্ত ছাদের কার্নিস দিয়ে নিচে ঝুলিয়ে দেয়। আফা, আমার বুকের ভিতর কেমন ধরফর করতেছে। আমি একটু পানি খামু? একদম না, তুই দড়িটা শক্ত করে ধরে থাকবি। আমি নিচে নেমে টান দিলে তবে ছাড়বি, বুঝতে পেরেছিস? জি আফা, কিন্তু আপনি নামার পরে আমি কি করুম? তুই সোজা নিচে গিয়ে সবাইকে বলবি আমি বাথরুমে ঢুকে দরজা আটকে দিয়েছি, ব্যাস বাকিটা আমি বুঝবো। তিথি লেহেঙ্গার ভারী কাপড় কোমরে গুজে নিয়ে ছাদের কার্নিশে উঠে বসে। নিচে ঘুটঘুটে অন্ধকার বাগান। আমি নামছি কুদ্দুস, দড়ি ছাড়িস না কিন্তু। আল্লাহর নাম লাইয়া নামেন আফা, আমি শক্ত বইটা ধরছি। তিথি দড়ি ধরে ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করে। লেহেঙ্গার ভারে তার হাত ছিলে যাওয়ার উপক্রম হয়। কুদ্দুস ছাদের ওপর থেকে প্রাণপণ শক্তিতে দড়ি ধরে রাখে, কিন্তু কয়েক সেকেন্ড পরেই তিথির হাতের গ্রিপ ফসকে যেতে শুরু করে। ওরে বাপরে, এত ভার কেন এই ড্রেসটার? তিথি বিড়বিড় করে বলে। তার হাত থেকে দড়ি পিছলে যেতে থাকে। সে বুঝতে পারে আর কয়েক সেকেন্ডের মধ্যেই সে সোজা নিচে গিয়ে পড়বে। এদিকে ছাদ থেকে নামার এই ধস্তাধস্তির মাঝে সময় গড়িয়ে রাত 8:30 বেজে যায়। প্রাসাদের পেছনের অন্ধকার বাগানে তখন একদম শুনশান নীরবতা। বাগানের এক কোনায় মেন সিকিউরিটি প্যানেলের সামনে দাঁড়িয়ে আছে রায়ান আহমেদ রুদ্র। পরনে অত্যন্ত দামি কালো স্যুট, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। রুদ্র পেশায় স্পেশাল ইন্টেলিজেন্সের একজন তুখোড় অফিসার এবং আজকের গল্পের নায়ক। তবে আজ সে এক ধনকুবের ব্যবসায়ীর ছদ্মবেশে এই পার্টিতে এসেছে। তার লক্ষ্য মন্ত্রীর গোপন সিন্দুক থেকে একটি মাইক্রোচিপ উদ্ধার করা। কবির, তুই কি সিস্টেমের ফায়ারওয়াল বাইপাস করতে পেরেছিস? রুদ্র তার কানে থাকা ছোট্ট ব্লুটুথ ইয়ারপিসে ফিসফিস করে কথা বলে। অপর প্রান্তে আছে তার টেক এক্সপার্ট বন্ধু কবির। আর কতক্ষণ লাগবে তোর? এখানে সিকিউরিটি রাউন্ড দিচ্ছে। রুদ্র এক হাতে প্যানেলের তারগুলো জোড়া দিচ্ছে আর চারিদিকে সতর্ক নজর রাখছে। ঠিক আছে, তুই 2 মিনিটের মধ্যে মেইন সার্ভার ডাউন করে দে, আমি ভেতরে ঢুকছি। রুদ্র কথা শেষ করে প্যানেলের শেষ তারটি কাটতে যাবে, ঠিক সেই মুহূর্তে ওপর থেকে কিছু একটা ভারী সোজা গিয়ে তার গায়ের ওপর এসে পড়ে। রুদ্র কিছু বোঝার আগেই ধপাস করে মাটিতে ছিটকে পড়ে।
তার ওপর ভারী লেহেঙ্গা পরা তিথি এসে পড়েছে। মা গো, মরে গেলাম গো। তিথি ব্যথায় কোকাতে কোকাতে চিৎকার করে ওঠে। রুদ্র বিদ্যুৎ গতিতে ঘুরে গিয়ে তিথির গায়ের ওপর চেপে বসে এক হাত দিয়ে তার মুখ শক্ত করে চেপে ধরে। একদম চুপ, একটা আওয়াজ করলে ঘাড় মটকে দেব। রুদ্রর গলায় বরফের মতো ঠান্ডা। তিথি ভয়ে বড় বড় চোখ করে রুদ্রর দিকে তাকিয়ে থাকে। অন্ধকারে দুজনের মুখ খুব কাছাকাছি। চুপ থাকতে বলেছি না? তুই কে? এখানে কি করছিস? তিথি রুদ্রর হাত থেকে মুখ ছাড়ানোর জন্য ধস্তাধস্তি করতে থাকে। তার মনে হচ্ছে এই লোকটা নির্ঘাত কোনো কিডন্যাপার। ছাড়ুন বলছি। তিথি রুদ্রর হাতে সজোরে কামড় বসিয়ে দেয়। রুদ্র ব্যথায় হালকা কোকিয়ে উঠে হাত সরিয়ে নেয়। শিট, তুই তো দেখছি আস্ত একটা জংলি বিড়াল। কামড়ালি কেন? আপনি আমার মুখ চেপে ধরেছিলেন কেন? কে আপনি? আমাকে কিডন্যাপ করতে এসেছেন, তাই না? তিথি ফিসফিস করে অত্যন্ত রাগী গলায় কথাগুলো বলে, সাথে নিজের ভারী লেহেঙ্গা সামলে ওঠার চেষ্টা করে। তোকে কিডন্যাপ করে আমার কি লাভ? আমি কি পাগল নাকি? তাহলে অন্ধকারে এখানে লুকিয়ে কি করছিলেন? চোর আপনি। আমি এক্ষুনি সিকিউরিটি রাখছি। রুদ্র বুঝতে পারে এই মেয়ে পুরো মিশন বরবাদ করে দেবে। সে দ্রুত তিথির হাত চেপে ধরে তাকে দেওয়ালের সাথে ঠেসে ধরে। শোন পিচ্ছি, আমি চোর না। আর তুই যদি এখন সিকিউরিটি ডাকিস, আমি তোকেও সাথে করে নিয়ে যাব। পিচ্চি কাকে বলছেন? হ্যাঁ, আমার বয়স 17, আর আপনি আমাকে নিয়ে যাবেন মানে? জানেন আমি কে? তুই যেই হোস না কেন, এই মুহূর্তে তুই আমার মিশন মানে আমার কাজ নষ্ট করছিস। হঠাৎ বাগানের ওপাশ থেকে দুজন সিকিউরিটি গার্ডের টর্চের আলো এদিকে আসতে শুরু করে। শিট, ওরা এদিকেই আসছে। আসুক, আমি এক্ষুনি চিৎকার করে বলবো আপনি চোর। রুদ্র বুঝতে পারে বোঝানোর সময় নেই। সে এক ঝটকায় তিথিকে কোলে তুলে নেয় এবং অন্ধকার ঘেঁষে প্রাসাদের পেছনের ছোট্ট দরজা দিয়ে ভেতরে ঢুকে যায়। কি করছেন কি? নামান আমাকে, অসভ্য লোক। চুপ কর, বাঁচতে চাইলে মুখ বন্ধ রাখ। রুদ্র তাকে নিয়ে একটা সরু করিডোর দিয়ে এগোতে থাকে। তিথি রুদ্রর কাঁধে ক্রমাগত কিল মারতে থাকে। নামান বলছি। আমার লেহেঙ্গার পিনগুলো আপনার স্যুটে আটকে যাচ্ছে। তোর এই তাম্বুর মতো জামা পরে তুই পালাচ্ছিলি কেন? তুই কি ছাদ থেকে পড়েছিস? হ্যাঁ পড়েছি, তাতে আপনার কি? নামান আমাকে। রুদ্র করিডোরের শেষ মাথায় এসে তিথিকে মাটিতে নামিয়ে দেয়। জায়গাটা মেন ব্যাংকোয়েট হলের ঠিক পেছনের অংশ। তোর নাম কি? আপনাকে কেন বলবো? আপনি তো একটা গুন্ডা। আমি গুন্ডা নই। তুই যদি এখান থেকে চুপচাপ চলে যাস, আমি তোকে কিছুই করব না। রুদ্র নিজের স্যুটের ধুলো ঝাড়তে ঝাড়তে কথাগুলো বলে। ঠিক তখনই করিডোরের কাচের দরজা দিয়ে হলের ভেতরের আলো চোখে পড়ে। ঘড়িতে তখন ঠিক রাত 9টা। এদিকে বাস্কোয়েট হলের ভেতরে হাজারো অতিথির ভিড়। মন্ত্রী আহসান হাবিব স্টেজের ওপর দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছেন। ওইদিকে যাস না, ওখানে প্রচুর ভিড়। আমি ভিড়েই যাব। আপনি আমাকে আটকানোর কে? তিনি জেদ ধরে হলের দরজার দিকে পা বাড়ায়। রুদ্র তাকে আটকানোর জন্য হাত বাড়ায়। ঠিক সেই মুহূর্তে পুরো প্রাসাদের সব আলো এক ধাক্কায় নেমে যায়। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আর নিস্তবতা নেমে আসে। কি হলো? কারেন্ট চলে গেল কেন? চুপ, একদম কথা বলবি না। রুদ্রর ইন্টেলিজেন্স মাইন্ড সাথে সাথে অ্যালার্ট হয়ে যায়। সে বুঝতে পারে এটা সাধারণ লোডশেডিং নয়। অন্ধকারের ভেতর হঠাৎ পুপ পুপ করে দুটো চাপা আওয়াজ হয়। রুদ্র জানে এটা সাইলেন্সার লাগানো পিস্তলের আওয়াজ। হলের ভেতর থেকে কাঁচ ভাঙার শব্দ আর মানুষের তীব্র চিৎকার ভেসে আসে। এগুলো কিসের আওয়াজ? কি হচ্ছে ভেতরে? গুলি চলছে, কেউ হিটম্যান পাঠিয়েছে। হিটম্যান মানে কি? আমার বাবাকে কেউ মারতে এসেছে? তিথির গলা ভয়ে কেঁপে ওঠে। সে অন্ধকারে রুদ্র শার্টের হাতা শক্ত করে চেপে ধরে। তোর বাবা? তার মানে তুই মন্ত্রী আহসান হাবিবের মেয়ে? হ্যাঁ, আমার বাবা ভেতরে আছে। আমাকে বাবার কাছে যেতে হবে। তিথি অন্ধকারের সামনে থেকে দৌড়ে যেতে যায়, কিন্তু রুদ্র তাকে শক্ত করে টেনে ধরে। পাগল হয়েছিস? প্রফেশনাল কিলাররা ভেতরে ঘুরছে, তুই গেলে তোকেও মেরে ফেলবে। কিন্তু আমার বাবা। তোর বাবার আশেপাশে অনেক গার্ড আছে, তুই এখন আমার সাথে আয়। রুদ্র আর কোনো কথা না শুনে তিথির হাত ধরে করিডোরের পাশের একটি বন্ধ দরজায় ধাক্কা দেয়। দরজাটি খোলা ছিল। রুদ্র তিথিকে নিয়ে দ্রুত সেই রুমের ভেতর ঢুকে ভেতর থেকে ছিটকিনি আটকে দেয়। জায়গাটা মন্ত্রীর একটি প্রাইভেট রেস্ট রুম। আমরা এখানে কেন এলাম? আমাকে ছাড়ুন, আমি চলে যাব। তুই কিচ্ছু বুঝিস না পিচ্ছি। কিলাররা এখন পুরো বাড়ি খুঁজবে।
এখানে লুকিয়ে থাকাটাই সেফ। ঘরের ভেতর দম বন্ধ করা অন্ধকার। তিথি ভয়ে কাঁপছে। রুদ্র দরজার ফাঁক দিয়ে বাইরের পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। কবির, তুই শুনতে পাচ্ছিস? তুই কি পেরিমিটার চেক করতে পারবি? রুদ্র আবার তার ইয়ারপিসে ফিসফিস করে কথা বলার চেষ্টা করে, কিন্তু কোনো নেটওয়ার্ক নেই। সিগন্যাল জ্যাম করে দেওয়া হয়েছে। আপনার কান থেকে ওটা কি আলো জ্বলছে? আপনি পুলিশের লোক? তোর এত কথা বলার দরকার নেই, চুপচাপ ওই সোফাটায় গিয়ে বস। হঠাৎ ঘরের পেছনের দিকে একটা পর্দা সরে যায়। অন্ধকারে কয়েকটি ক্যামেরার ফ্ল্যাশ পরপর জ্বলে ওঠে। ফ্ল্যাশের তীব্র আলোয় রুদ্র আর তিথি চোখ পিটপিট করে তাকায়। সেখানে 3জন সাংবাদিক ক্যামেরা হাতে দাঁড়িয়ে আছে। এক্সক্লুসিভ নিউজ পেয়ে গেছি। মন্ত্রীর মেয়ে এনগেজমেন্টের রাতে এক অজানা যুবকের সাথে গোপন রুমে। এরা কারা? এরা এখানে কি করছে? তিথি অবাক হয়ে সাংবাদিকদের দিকে তাকায়। রুদ্র বুঝতে পারে সাংবাদিকরা মন্ত্রীর কোনো গোপন মিটিংয়ের খবর কভার করতে আগে থেকেই লুকিয়েছিল। ক্যামেরা বন্ধ করুন, যা ভাবছেন তা নয়। সব দেখেছি আমরা। মন্ত্রী সাহেবের মেয়ে পালানোর প্ল্যান করছিল। কালকের হেডলাইন এটাই হবে। রুদ্র দ্রুত এসে এক সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই দরজায় প্রচণ্ড জোরে ধাক্কা পড়ে। এক আঘাতেই রেস্টরুমের দরজা ভেঙে যায়। মন্ত্রী আহসান হাবিব তার 10 জন সশস্ত্র গার্ড নিয়ে ভেতরে প্রবেশ করেন। তিথি, তুই এখানে কি করছিস? মন্ত্রী রাগে ফুঁসছেন, তার চোখে মুখে চরম উত্তেজনা। গার্ডরা রুদ্রর দিকে বন্দুক তাক করে তাকে ঘিরে ধরে। বাবা, তুমি ঠিক আছো? বাইরে তো গুলি চলছিল। গুলি তো আমার লোকেরা থামিয়েছে, কিন্তু তুই এই অচেনা ছেলের সাথে এই অন্ধকার রুমে কি করছিস? সাংবাদিকরা আবার ফ্ল্যাশ জ্বালিয়ে ছবি তুলতে শুরু করে। মন্ত্রী গার্ডদের ইশারা করতেই তারা সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেয়। এই ছেলেকে তিথি, তুই কি আমার সম্মান মাটিতে মেশানোর জন্য এর সাথে পালানোর প্ল্যান করছিলি? না বাবা, তুমি ভুল বুঝছো। আমি তোকে চিনিই না। মাননীয় মন্ত্রী, আপনার মেয়ে সত্যি বলছে। আমি জাস্ট ওকে বাঁচাতে এখানে নিয়ে এসেছিলাম। রুদ্র অত্যন্ত শান্ত গলায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু মন্ত্রী তার কোনো কথাই শুনতে রাজি নন। চেনো না? তাহলে একসাথে এই রুমে কি করছিলে? বাইরে তো মিডিয়া। কাল যদি খবর ছড়ায় আমার মেয়ের নামে, আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে। বাবা প্লিজ, বিশ্বাস করো, ও আমাকে হেল্প করছিল শুধু। চুপ কর তুই। এমপির ছেলের সাথে আজ তোর আংটি বদল, আর তুই এই ছেলের সাথে ধরা পড়েছিস। মন্ত্রী আহসান হাবিব কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে রুদ্রর দিকে তাকিয়ে থাকেন। তার মাথায় একটি চতুর রাজনৈতিক চাল ঘুরতে থাকে। শোনো ছেলে, তুমি কে কি করো আমি জানতে চাই না। কালকের হেডলাইনে যদি আসে আমার মেয়ে পালিয়েছে, তবে আমার মান ইজ্জত কিচ্ছুই থাকবে না। আমি আপনাকে কথা দিচ্ছি, এই খবর বাইরে যাবে না। আমি এখনই চলে যাচ্ছি। তুমি কোথাও যাচ্ছ না। তুমি যদি আমার মেয়ের প্রেমিক নাও হও, তবুও আজ তোমাকে ওর প্রেমিক সাজতে হবে। কি বলছো এসব বাবা? তুমি কি পাগল হয়ে গেলে? তিথি আতঙ্কে চিৎকার করে ওঠে। রুদ্রর কপালেও চিন্তার ভাঁজ পড়ে। সে আন্ডারকভার মিশনে আছে। এখন এই ঝামেলায় জড়ালে সব শেষ হয়ে যাবে। পাগল আমি হইনি। মিডিয়া দেখছে তোমরা একসাথে। এখন যদি বলি তোমরা বিয়ে করতে যাচ্ছিলে এবং আমি রাজি হয়েছি, তাহলে কেবল সম্মানই বাঁচবে। অসম্ভব। আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। আমার নিজের একটা জীবন আছে। রুদ্র কড়া গলায় প্রতিবাদ করে। মন্ত্রীর সাথে সাথে নিজের কোমর থেকে একটা রিভলভার বের করে রুদ্রর কপালে ঠেকায়। তোমার জীবন এখন আমার হাতের মুঠোয়। হয় তুমি এই মুহূর্তে কাজী ডেকে আমার মেয়েকে বিয়ে করবে, নয়তো আজ রাতেই এনকাউন্টারে মারা পড়বে। বাবা প্লিজ, ওকে মেরো না। আর আমি ওকে বিয়ে করতে পারবো না। তোর কোনো কথা আমি শুনবো না তিথি। এই গার্ড, জলদি কাজীকে হলের ভেতর থেকে এখানে নিয়ে আয়। গার্ডরা দৌড়ে যায়। রুদ্র বুঝতে পারে এখন প্রতিবাদ করলে তার আসল পরিচয় ফাঁস হয়ে যাবে এবং মিশন পুরোপুরি ফেল করবে। আপনি আমাকে ব্ল্যাকমেইল করছেন মন্ত্রী সাহেব। এর ফল কিন্তু ভালো হবে না। হলের চিন্তা আমি পরে করব, আগে আমার সম্মান বাঁচুক। কয়েক মিনিটের মধ্যে একজন কাজীকে ধরে আনা হয়। কাজীর হাত পা ভয়ে কাঁপছে। মন্ত্রী সাহেব, এখানেই বিয়া পড়ামো? হ্যাঁ, এখনই পড়াও, আর জলদি করো। রুদ্র আর তিথি পাশাপাশি দাঁড়ায়। দুজনের মুখেই চরম অস্বস্তি আর বিরক্তি। তিথি বারবার রুদ্রর দিকে আর চোখে তাকাচ্ছে। আপনি কিছু একটা করুন না। আপনি না গুন্ডা, মারুন না এদের। তিথি ফিসফিস করে রুদ্রকে বলে। রুদ্র দাঁতে দাঁত চেপে উত্তর দেয়, চুপচাপ কবুল বল পিচ্ছি।
নইলে তোর বাবা আমার সাথে তোকেও গুলি করে দেবে। আমি কবুল বলবো না, মরে গেলেও না। মা জননী, আপনি কি এই রায়ান আহমেদ রুদ্রের সাথে বিবাহে রাজি আছেন? বলো কবুল। তিথি চুপ করে থাকে। মন্ত্রী রিভলভারের সেফটি ক্যাচ খোলার একটা ক্লিক শব্দ করে। কবুল। তিথি কাঁদো কাঁদো গলায় বলে ফেলে। রুদ্র চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। বাবা রায়ান আহমেদ রুদ্র, আপনি কি রাজি আছেন? বলেন কবুল। কবুল। রুদ্র অত্যন্ত ঠান্ডা গলায় একেবারে কবুল বলে দেয়। তার মাথায় এখন ঘুরছে কিভাবে এই বাড়ি থেকে বের হয়ে নিজের আসল মিশনে ফোকাস করবে। গুড, এবার তোমরা স্বামী স্ত্রী মিডিয়ার সামনে গিয়ে হাত ধরাধরি করে হাসি মুখে দাঁড়াবে। আমি ওর হাত ধরবো না, ওর হাত দিয়ে ঘামের গন্ধ বের হচ্ছে। তিথি মুখ কুঁচকে বলে। রুদ্র বিরক্ত হয়ে তিথির হাত শক্ত করে চেপে ধরে। আমার হাতে দামি পারফিউম দেওয়া আছে পিচ্ছি, চুপচাপ হাসতে থাক, নইলে তোর ওই গন্ডার এমপির ছেলের কাছে তোকে দিয়ে আসবো। তিথি বাধ্য হয়ে মেকি হাসি দেয়। এভাবেই চরম বিশৃঙ্খলা, গুলির আওয়াজ আর রাজনৈতিক চাপের মুখে সম্পূর্ণ অপরিচিত দুজনের এক অদ্ভুত বিয়ে সম্পন্ন হয়ে যায়। গত রাতের এই দমবন্ধ করা পরিস্থিতি, চারিদিকে গুলির আওয়াজ আর বন্দুকের নলের মুখে জোরপূর্বক বিয়ের পর রুদ্র যখন তার ঢাকার মিরপুরের ফ্ল্যাটে পৌঁছায় তখন রাত প্রায় 2:30। সারা রাস্তার পুরোটা সময় গাড়িতে পিনপতন নীরবতা ছিল। আর ভারী লেহেঙ্গার ভারে ক্লান্ত তিথি একসময় পেছনের সিটে ঘুমিয়ে পড়েছিল। রুদ্র বাধ্য হয়ে তাকে কোলে করে নিজের বেডরুমে শুইয়ে দিয়ে নিজের ড্রয়িং রুমের সোফায় এসে শুয়ে পড়ে। তার মাথায় তখনও ঘুরপাক খাচ্ছিল হাতছাড়া হয়ে যাওয়া সেই মাইক্রোচিপের চিন্তা। সকাল 7টা বাজে। জানালার পর্দা ভেদ করে ভোরের আলো সোজা রুদ্রর মুখে পড়তে সে কিছুটা নড়ে চড়ে ওঠে। কিন্তু তার ঘুম ভাঙে রোদের কারণে নয়, বরং বেডরুম থেকে ভেসে আসা এক তীব্র চিৎকারে। বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, চোর, ডাকাত, কিডন্যাপার। রুদ্র ধড়পড় করে সোফা থেকে উঠে বসে এবং দ্রুত বেডরুমের দিকে ছুটে যায়। সে দেখে তিথি বিছানার এক কোণায় কুঁকড়ে বসে আছে। তার পরনে লাল বেনারসি শাড়ি আর হাতে আত্মরক্ষার জন্য একটা নরম বালিশ। কি হয়েছে? সকালবেলা এভাবে চিল্লাচ্ছিস কেন? আপনি কে? আমি এখানে কিভাবে এলাম? আর আমার গায়ে এই বিশ্রী লাল শাড়িটা কে পরালো? তোর কি মেমোরি লস হয়ে গেছে পিচ্ছি? আমাকে পিচ্ছি বলবেন না। আমি জানতে চাইছি আমার লেহেঙ্গা কোথায়। কাল রাতে তোর বাবার বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে যে তুই আমাকে কবুল বললি, সেটা ভুলে গেছিস? আমি কবুল বলিনি, বাবা জোর করে বলিয়েছেন। আর আমি তো লেহেঙ্গা পরেছিলাম। এই শাড়ি কোথা থেকে এলো? গাড়িতে ওঠার আগে তোর বাবা ওই লেহেঙ্গা বদলে এই শাড়ি পরিয়ে দিয়েছিল মিডিয়াকে দেখানোর জন্য। আমার কি খেদে কাজ নেই যে তোর শাড়ি বদলাতে যাব? তিথি সন্ধিহান চোখে রুদ্রর দিকে তাকায়, তারপর বিছানা থেকে নেমে রুদ্রর দিকে এক পা এগিয়ে আসে। আপনি যে সত্যি সত্যি আমার কোনো ক্ষতি করেননি তার গ্যারান্টি কি? গ্যারান্টি হলো তুই এখনো জ্যান্ত দাঁড়িয়ে আছিস এবং আমার কানের পর্দা ফাটিয়ে দিচ্ছিস। তাহলে আনলেন কেন এখানে? আমি তো বলিনি আমাকে আপনার এই কবুতরের খোপের মতো ছোট্ট ফ্ল্যাটে নিয়ে আসতে। তোর বাবা আমাকে থ্রেট করেছে, বলেছে তোকে ডিভোর্স দিলে আমাকে গুম করে দেবে। তো গুম হয়ে যান, আমাকে আনলেন কেন? কারণ আমি গুম হতে চাই না। এখন তুই নিজে গিয়ে তোর বাবাকে বোঝা। তাদের এই ঝগড়ার মাঝে ড্রয়িং রুমের মেন দরজা খোলার শব্দ হয়। রুদ্রর মা রোকেয়া বেগম, যিনি একজন অত্যন্ত কড়া স্বভাবের মহিলা, হাতে বাজারের ব্যাগ নিয়ে ঘরে ঢোকেন। রুদ্র, এত সকালে কিসের চেঁচামেচি হচ্ছে তোর ঘরে? রোকেয়া বেগম বেডরুমের দরজায় এসে দাঁড়ান। বিছানার পাশে ভারী বিয়ের শাড়ি পরা অচেনা একটা বাচ্চা মেয়েকে দেখে তার ভ্রু কুঁচকে যায়। এই মেয়েকে? আর এর পরনে বিয়ের শাড়ি কেন? মা, ও আসলে কাল রাতে একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা মানে? তুই কি গাড়ি চাপা দিয়েছিস কাউকে, নাকি বিয়ে করে বউ তুলে এনেছিস আমার বাড়িতে? উনি আমাকে গাড়ি চাপা দেননি আন্টি, উনি আমাকে কিডন্যাপ করে বিয়ে করেছেন। তিথির কথায় রুদ্র নিজের মাথায় হাত দিয়ে বসে পড়ে। রোকেয়া বেগমের চোখ রাগে জ্বলে ওঠে। কি বলছিস তুই এসব রুদ্র? তুই না একটা কাজে ঢাকার বাইরে ছিলি কাল রাতে? মা, ও কোনো সাধারণ মেয়ে না, ও গাজীপুরের মন্ত্রী আহসান হাবিবের মেয়ে। মন্ত্রী আহসান হাবিব? তুই ওর মেয়ের সাথে জড়িয়ে পড়েছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে রুদ্র? রোকেয়া বেগম অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে তিথির দিকে তাকান। তিথি ভয় পাওয়ার বদলে বেশ স্বাভাবিকভাবে শাড়ির কুচি ঠিক করতে থাকে। আন্টি,
আপনাদের বাড়ির বাথরুমটা কোন দিকে? আমার ব্রাশ করতে হবে। আন্টি, আমি তোর শাশুড়ি হই, আর বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা শিখিসনি তুই? শিখেছি তো, কিন্তু আপনি তো এখনো আমাকে সালাম দেননি। রোকেয়া বেগম হতবাক হয়ে যান। রুদ্র অবাক হয়ে তিথির দিকে তাকায়। এ মেয়ে, বলে কি আমি তোকে সালাম দেব? তুই বয়সে ছোট হয়ে আমাকে সালাম দিবি, উল্টো তুই আমার কাছে সালাম চাইছিস? কিন্তু আমাদের ধর্মে তো বলা আছে যে আগে সালাম দেয় সে বেশি সোয়াব পায়। তুই আমাকে সওয়াব কামানো শেখাচ্ছিস? তোর বাবা তোকে এই শিক্ষা দিয়েছে? বাবা তো পলিটিক্স করে, সোয়াব কামানোর সময় কোথায় ওনার? তাই ভাবলাম আমি আপনাকে সুযোগটা দেই। রুদ্র হাসি চেপে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। রোকেয়া বেগম রাগে গজগজ করতে করতে হাতের ব্যাগটা সোফায় ছুঁড়ে মারেন। তোর এই বেয়াদব বউকে সামলা রুটো, আমি বলে দিচ্ছি এই মেয়ে এই বাড়িতে এক মুহূর্তও টিকতে পারবে না। মা, প্লিজ একটু শান্ত হও। আমি আজই একটা ব্যবস্থা করছি। কিসে ব্যবস্থা করবি? বিয়ে যখন করেছিস তখন বউয়ের মতো থাকতে বল। মা, ও তো কিছুই বোঝে না, ওকে দিয়ে কি করাবে? যা মেয়ে, রান্নাঘরে গিয়ে আমার আর তোর স্বামীর জন্য চা বানিয়ে নিয়ে আয়, দেখি মন্ত্রীর মেয়ে কেমন কাজ পারে। রোকেয়া বেগম গটগট করে নিজের ঘরের দিকে চলে যান। তিথি গাল ফুলিয়ে রুদ্রর দিকে তাকায়। আমি চা বানাতে পারি না, আর আমি আপনার বউও না। তোর পারতে হবে না, তুই শুধু রান্নাঘরে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাক। আমি কেন দাঁড়িয়ে থাকবো? আমার খিদে পেয়েছে। আমি 10 মিনিট পর গিয়ে বানিয়ে আনছি। মায়ের সামনে আর কোনো সিন ক্রিয়েট করিস না। রুদ্র ওয়াশরুমের দিকে পা বাড়ায়। তিথি মুখ বাঁকিয়ে রান্নাঘরের দিকে হাঁটা দেয়। ভারী শাড়ির কারণে সে ঠিকমতো হাঁটতেও পারছে না। রান্নাঘরে ঢুকে তিথি এদিক ওদিক তাকায়। তার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। চুলার ওপর চায়ের হাঁড়ি রাখা, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। এদের ফ্রিজে কি কোনো মানুষের খাবার নেই? সব তো দেখি কাঁচা মাচার মাংস। তিথি ফ্রিজ ঘেটে একটা দুধের প্যাকেট বের করে। তারপর ক্যাবিনেট খুঁজে এক বয়াম কোকো পাউডার আর চিনি বের করে ফেলে। চা খাবে তারা? আমার এখন চকলেট মিল্কশেক খেতে মন চাইছে। তিথি ব্লেন্ডারের জগ বের করে দুধ, চিনি আর কোকো পাউডার একসাথে মিশিয়ে বোতাম টিপে দেয়। প্রচণ্ড শব্দে ব্লেন্ডার চলতে শুরু করে। অন্যদিকে রুদ্র ওয়াশরুম থেকে বের হয়ে নিজের ঘরে আসে। তার ফোনটা তখন ভাইব্রেট করছিল। স্ক্রিনে তার কলিগ কবিরের নাম ভাসছে। হ্যালো কবির, বল। দোস্ত, কাল রাতের মিশন তো পুরো ফেল, কিন্তু তুই ওইখানে থেকে পালালি কিভাবে? আমি পালাইনি, আমি ফেঁসে গেছি। ফেসে গেছিস মানে কি? কেউ কি তোকে চিনে ফেলেছে? কেউ চেনেনি, কিন্তু আমাকে মন্ত্রীর মেয়েকে বিয়ে করে বাড়ি ফিরতে হয়েছে। কি বলছিস তুই? পাগল হয়ে গেলি নাকি? স্পেশাল ইন্টেলিজেন্সের অফিসার হয়ে মিশনে গিয়ে মিশন সাকসেস না করে তুই টার্গেটকেই মেয়েকে বিয়ে করে ফেলেছিস? আস্তে কথা বল। আমি ইচ্ছে করে করিনি। মন্ত্রী মিডিয়ার সামনে বন্দুক ঠেকিয়ে বিয়ে পড়িয়েছে। তাহলে এখন ওই মেয়ে কোথায়? তুই কি ওকে তোর ফ্ল্যাটে নিয়ে গেছিস? হ্যাঁ, আর কোথায় আনবো? মা তো সকাল থেকে আমাকে বকাঝকা শুরু করেছে। মা তো বকবেই। তা মেয়েটা কেমন দেখতে? কি খুব সুন্দর? তুই চুপ করবি কবির? মেয়েটার বয়স মাত্র 17, দেখতে একদম বাচ্চাদের মতো, আর ওর বুদ্ধিশুদ্ধিও বাচ্চাদের মতোই। যাই হোক, এখন ওকে নিয়ে কি করবি? হেডকোয়ার্টারে জানাজানি হলে তো তোর চাকরি নিয়ে টানাটানি হবে। আমি ওকে 2-1 দিনের মধ্যেই ওর বাবার কাছে পাঠিয়ে দেব। তুই শুধু কাল রাতের সিসিটিভি ফুটেজগুলো জোগাড় কর। ঠিক আছে, আমি দেখছি। তুই সাবধানে থাকিস। রুদ্র ফোনটা পকেটে রেখে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। ড্রয়িং রুমের দিক থেকে সে কোনো শব্দ শুনতে পাচ্ছে না। সে ভেবেছিল মেয়েটা হয়তো রান্নাঘরে চুপচাপ দাঁড়িয়ে আছে। রুদ্র ড্রয়িং রুমে এসে যে দৃশ্য দেখে তাতে তার চোখ কপালে ওঠার উপক্রম হয়। তিথি ড্রয়িং রুমের সোফায় পা তুলে বসে আছে। তার কোলে একটা বিশাল কাচের গ্লাস, যার ভেতরে গাঢ় বাদামি রঙের চকলেট মিল্কশেক, আর টিভির স্ক্রিনে বিকট শব্দের টম অ্যান্ড জেরি কার্টুন চলছে। তুই এটা কি করছিস? তুই দেখছেন না টম এখন জেরিটাকে ধরবে? মা তোকে চা বানাতে বলেছিল না? আমি তো চা খাই না। তুই খাস না, কিন্তু মা তো খায়। তুই এই আইসক্রিম মার্কা জিনিস বানিয়ে কার্টুন দেখছিস কেন? প্রথমত এটা আইসক্রিম না, এটা চকলেট মিল্কশেক। আর দ্বিতীয়ত আমি কখনো চা বানাইনি। আর তৃতীয়ত আমার ক্ষুধা পেয়েছিল। তোর ক্ষুধা পেয়েছে বলে তুই একা একাই বানিয়ে খাবি? মা ভেতরে বসে তোর চায়ের জন্য অপেক্ষা করছে। ঠিক তখনই রোকেয়া বেগম ড্রয়িং রুমে ঢোকেন। তিনি তিথির হাতের গ্লাস আর সোফায় পা তুলে বসার ভঙ্গি দেখে রীতিমতো থমকে যান। চা কোথায়?
আর তুই আমার সোফায় পা তুলে বসে ওই নোংরা গ্লাসে কি খাচ্ছিস? এটা নোংরা না শাশুড়ি মা, আমি গ্লাসটা ভালো করে ধুয়ে নিয়েছি। রুদ্র, আমি কি প্রেশারের ওষুধ খাবো নাকি এই মেয়ের গলা টিপে ধরবো? মা, তুমি প্লিজ রুমে যাও, আমি তোমার জন্য চা বানিয়ে আনছি। ওর মাথা ঠিক নেই। ওর মাথা ঠিক নেই মানে কি? তুই ওকে আমার বাড়ি থেকে বের কর। আমি ব্যবস্থা করছি মা, তুমি একটু শান্ত হও। রুদ্র মাকে কোনো মতে বুঝিয়ে তার রুমে পাঠিয়ে দেন। তারপর ফিরে এসে তিথির সামনে সেন্টার টেবিলের ওপর ঝুঁকে দাঁড়ায়। শোন পিচ্ছি, তুই কি ইচ্ছে করে আমাকে বিপদে ফেলার চেষ্টা করছিস? আমি কি করলাম? আমি তো শুধু আমার খাবার খাচ্ছিলাম। তুই আমার মায়ের সামনে বেয়াদবি করছিস। উনি এমনিতেই হাই প্রেশারের পেশেন্ট। আপনার মা তো এসেই আমার সাথে খারাপ ব্যবহার শুরু করেছেন। আমি তো ওনাকে কিছু বলিনি। তুই একটা কথা মাথায় রাখ, এই বিয়েটা একটা চুক্তি ছাড়া আর কিছুই না। আমি তো আর আপনাকে ভালোবেসে বিয়ে করিনি। পরিস্থিতি ঠান্ডা হলে আমি তোকে তোর বাবার কাছে দিয়ে আসবো। আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। ওই লোকটা আমার আসল বাবা না। রুদ্র চমকে ওঠে। তিথির গলার স্বর হঠাৎ করে একদম পাল্টে গেছে। সেই বাচ্চা স্বভাবের কোনো লেশ নেই তার কথায়। তার মানে মন্ত্রী আহসান হাবিব তোর বাবা না? না, উনি আমাকে দত্তক নিয়েছিলেন। কাল রাতে যে গুলি চলছিল ওটা ওনাকে মারার জন্য নয়? না, ওটা আমাকে মারার জন্য এসেছিল। রুদ্র গভীরভাবে তিথির চোখের দিকে তাকায়। সে বুঝতে চেষ্টা করছে মেয়েটা সত্যি বলছে কিনা। তোকে মারতে আসবে কেন কেউ? তোর মতো একটা পিচ্চি মেয়ের সাথে কার কি শত্রুতা থাকতে পারে? সেটা আমি আপনাকে কেন বলবো? আপনি তো একটা সাধারণ পুলিশ অফিসার। আমি পুলিশ অফিসার না। আমি জানি আপনি কি। আপনি কি আমাকে বাঁচাতে পারবেন? তুই আমার পেশা সম্পর্কে কিভাবে জানলি? আমি তো তোকে বলিনি। রুদ্রর পেশি শক্ত হয়ে ওঠে। সে দ্রুত তিথির দিকে একটু এগিয়ে গিয়ে বসে। তার চোখে এখন সন্দেহের ছায়া। কাল রাতে যখন আপনার পকেটে আমার হাত লেগেছিল তখন আমি আপনার আইডির ব্যাজটা ছুঁয়েছিলাম। ব্যাট ছুঁয়ে তুই বুঝে গেলি আমি কে? ওই ধরনের মেটাল বেস শুধু স্পেশাল ইন্টেলিজেন্সের ফোর্সের লোকেরাই ব্যবহার করে। তুই তো দেখছি বাইরে থেকে যতটা বোকা সাজিস আসলে ততটা বোকা নোস। বোকা হলে কি আর সেই মন্ত্রীর বাড়িতে এত বছর বেঁচে থাকতে পারতাম? তিথি মিল্কশেকের গ্লাসটা টেবিলের ওপর রেখে রুদ্রর দিকে সরাসরি তাকায়। তার চোখে একটা বয়স্ক মানুষের মতো পরিপক্কতা। তোর আসল পরিচয় কি তিথি? সেটা এখন আপনার জানার দরকার নেই। আর তোর বাবা যদি তোকে দত্তক নিয়ে থাকে তাহলে কাল রাতে মিডিয়ার সামনে ওরকম নাটক করলো কেন? কারণ আমার নামে অনেক টাকা আছে। আমি মরে গেলে ওই টাকা উনি পাবেন না। কত টাকা? আপাতত সেটা না জানলেও চলবে। আপনি শুধু আমাকে একটা কথা বলুন। কি কথা? আপনি কি আমাকে প্রোটেকশন দিতে পারবেন? রুদ্র কিছুক্ষণ চুপ করে থাকে। সে বুঝতে পারে সে এক বিশাল গ্যাংয়ের মাঝে ফেসে গেছে। এই মেয়েটার মধ্যে কোনো গভীর রহস্য আছে। আমি কেন তোকে প্রোটেকশন দেব? আমার নিজের কাজ আছে। কারণ আপনি এখন আমার লিগ্যাল হাজবেন্ড। আমাকে রক্ষা করা আপনার দায়িত্ব। তিথির কথা শুনে রুদ্র একটা তাচ্ছিল্যের হাসি হাসে। কাল রাতের ওই বন্দুকের জোরের বিয়েকে আমি বিয়ে মানি না। মানতে তো আপনাকে হবেই অফিসার সাহেব। কি বলতে চাস তুই? কারণ আপনি যদি আমাকে তাড়িয়ে দেন আমি সোজা গিয়ে মিডিয়াকে বলবো যে আপনি একজন আন্ডারকভার অফিসার। তুই আমাকে ব্ল্যাকমেইল করছিস? আপনি এটাকে ব্ল্যাকমেইল বলতে পারেন, আবার মিউচুয়াল বেনিফিটও বলতে পারেন। তোর সাথে আমার কিসের বেনিফিট? আমি আপনাকে আপনার মিশনে সাহায্য করব আর আপনি আমাকে বাঁচিয়ে রাখবেন। রুদ্র অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। কয়েক মিনিট আগেও যে মেয়েটা চকলেট মিল্কশেক খেয়ে কার্টুন দেখছিল সে এখন একটা ঠান্ডা মাথার পলিটিশিয়ানের মতো। আমার মিশনে তুই কিভাবে সাহায্য করবি? তুই তো একটা বাচ্চা মেয়ে। আমি বাচ্চা মেয়ে হতে পারি, কিন্তু ওই বাড়ির সিকিউরিটি সিস্টেম আমার নখদর্পণে। আর কি জানিস তুই? বাবার সিন্ধুকের পাসওয়ার্ড আর সব কালো টাকার হিসেব আমি জানি। রুদ্র চোখ চকচক করে ওঠে। সে যে মাইক্রোচিপটা চুরি করতে গিয়েছিল সেটা এই মেয়েটার সাহায্য ছাড়া পাওয়া প্রায় অসম্ভব। তার মানে তুই আমাকে ওই মাইক্রোচিপটা এনে দিবি? হ্যাঁ দেব, কিন্তু তার আগে আপনাকে আমার একটা শর্ত মানতে হবে। কি শর্ত? আমাকে শাড়ি পরা শিখিয়ে দিতে হবে। রুদ্রর সিরিয়াস মুডটা আবার এক মুহূর্তে উধাও হয়ে যায়। সে বিরক্তিতে নিজের কপাল ঘষতে থাকে। আমি তোকে শাড়ি পরা শেখাবো? আমি কি দর্জি নাকি যে শাড়ি পরা শেখাবো? এই 25 কেজি ওজনের কাপড় পরে আমি এক পাও হাঁটতে পারছি না। আমি শাড়ি বাঁধতে জানি না।
তাহলে আপনার মাকে বলুন আমাকে পরিয়ে দিতে। মায়ের কাছে তোর যাওয়ার দরকার নেই, ওনার যে মেজাজ তোকে মেরেই ফেলবে। তাহলে আমি কি পরবো? আমার তো কোনো জামা কাপড় নেই এখানে। তুই রুমে যা, আমি আমার আলমারি থেকে তোকে একটা টি শার্ট আর ট্রাউজার বের করে দিচ্ছি, আপাতত ওগুলো পরে থাক। তিথি খুশি হয়ে মাথা নাড়ে। সে সোফা থেকে ওঠার চেষ্টা করে, কিন্তু শাড়ির কুচিতে পা আটকে সোজা সামনের দিকে পড়ে যেতে নেয়। রুদ্র দ্রুত হাত বাড়িয়ে তিথিকে ধরে ফেলে। তিথির মুখ গিয়ে পড়ে রুদ্রের বুকের ওপর। দুজনের চোখাচোখি হয়। এক মুহূর্তের জন্য পুরো ড্রয়িং রুমের পরিবেশ একদম শান্ত হয়ে যায়। আমি আসলে পা পিছলে। তুই কি চোখ বন্ধ করে হাঁটিস? সোজা হয়ে দাঁড়া। রুদ্র খুব সাবধানে তিথিকে সোজা করে দাঁড় করিয়ে দেয়, তবে তার গলার স্বর আগের মতো অতটা রুক্ষ নয়। ধন্যবাদ। কিসের জন্য? আপনি বাইরে থেকে যতটা খিটখিটে, ভেতর থেকে ততটা খারাপ না। তোর সাইকোলজি ক্লাস নিতে হবে না, সোজা রুমে গিয়ে বস। জামাগুলো কি আপনি দিয়ে আসবেন? হ্যাঁ, আমি আনছি, তুই আর কোনো নতুন ঝামেলা পাকাস না। তিথি গুটি গুটি পায়ে বেডরুমের দিকে চলে যায়। রুদ্র সোফায় বসে একটা গভীর শ্বাস নেয়। তার কোল্ড ব্লাডেড ইন্টেলিজেন্স লাইফে এই পিচ্চি মেয়েটা যে এক বিশাল সাইক্লোন নিয়ে এসেছে, সেটা সে খুব ভালো করেই বুঝতে পারছে। কিছুক্ষণ পর রুদ্র তার আলমারি ঘেটে একটা কালো রঙের ওভারসাইজ টি শার্ট আর একটা ধূসর রঙের ট্রাউজার বের করে বেডরুমের দিকে যায়। দরজা খোলা কেন? দরজা আটকে কাপড় চেঞ্জ করবি তো? আমি তো এখনো কাপড় খুলিনি, আটকে কি করব? এই নে তোর জামা, এগুলো পরে দে। এগুলো তো আপনার জামা, আমার গায়ে কি ঠিক মতো হবে? তোর সাইজের জামা আমি পাবো কোথায়? আপাতত এগুলোই পরে নে, বিকেলে বাজার থেকে কিনে আনবো। বাজার থেকে না, আমি শপিং মল থেকে কিনবো। তোর যা ইচ্ছা করিস, আগে এই শাড়িটা খোল। রুদ্র জামাকাপড়গুলো বিছানায় রেখে রুম থেকে বেরিয়ে যায়। তিথি দরজা আটকে দেয়। মিনিট 10 পর বেডরুমের দরজা খোলার শব্দ হয়। রুদ্র ড্রয়িং রুমের সোফায় বসে ল্যাপটপে কিছু একটা চেক করছিল। সে ঘাড় ঘুরিয়ে তাকায়। তিথি বেডরুম থেকে বেরিয়ে এসেছে। রুদ্রর ওভারসাইজ টি শার্টটা তিথির হাঁটুর নিচ পর্যন্ত ঝুলছে, আর ট্রাউজারের নিচটা সে কয়েক ভাঁজ করে গুটিয়ে রেখেছে। তাকে একদম বাচ্চার মতন লাগছে। কেমন লাগছে আমাকে? জোকারের মতো লাগছে। আপনি একটা অসভ্য লোক। কেউ এভাবে মুখের উপরে সত্যি কথা বলে? কারণ আমি মিথ্যা বলতে পারি না। তুই এসে সোফায় বস, তোর সাথে আমার কিছু সিরিয়াস কথা আছে। আমার আর কোনো কথা বলার মুড নেই, আমার এখন ঘুম পাচ্ছে। তুই তো এইমাত্র ঘুম থেকে উঠলি, এখন আবার ঘুম পাচ্ছে? গত রাতে আমি গাড়িতে ভালো করে ঘুমাতে পারিনি। আপনার গাড়ির সিটগুলো খুব শক্ত। আমার গাড়ি কোনো 5 স্টার হোটেলের বিছানা না। তুই আগে আমার কথা শোন। কি কথা? কাল রাতে তোকে কে মারতে এসেছিল? তুই কি কাউকে সন্দেহ করিস? বাবার ডান হাত মির্জা আঙ্কেলকে আমার সন্দেহ হয়। মির্জা? কেন? কারণ উনি সবসময় আমাকে বাঁকা চোখে দেখেন, আর উনি জানেন বাবার সম্পত্তির একটা বড় অংশ আমার নামে। আর তোর বাবা, উনি কি কিছু জানেন? বাবা জানতেও পারে, আবার নাও জানতে পারে, তবে বাবা আমাকে মরতে দেবে না। তোর ওই ট্রাস্ট ফান্ডের টাকা তুই কবে হাতে পাবি? আমার 18 বছর পূর্ণ হলো। তোর 18 বছর কবে পূর্ণ হবে? আগামী মাসে। রুদ্র ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে তিথির দিকে তাকায়। তার মস্তিষ্কে একটা হিসেব মিলে যেতে শুরু করেছে। তার মানে আগামী মাসে তোর 18 বছর পূর্ণ হওয়ার আগেই কেউ তোকে রাস্তা থেকে সরিয়ে দিতে চাইছে? হ্যাঁ, ঠিক ধরেছেন। আর তুই সেই সুযোগে আমার ঘাড়ে চেপে বসেছিস। আমি চাপিনি, আপনি আমাকে জোর করে নিয়ে এসেছেন। আমি তো বাসা থেকে পালাতে চেয়েছিলাম, আপনি তো জোর করে ওই রুমে নিয়ে গেলেন, আর তারপরে তো এসব হলো। আমি জোর করিনি, তোর বাবা বন্দুক ঠেকিয়েছিল। যেটাই হোক, এখন আপনি আমার স্বামী, আমার দায়িত্ব আপনার। রুদ্র বিরক্তি নিয়ে ল্যাপটপ বন্ধ করে দেয়। এই মেয়েটার সাথে কথায় জেতা সম্ভব না। তুই এখন গিয়ে ঘুমা, আমি দুপুরে খাবার সময় ডাকবো। আপনার মা যদি আবার এসে বকে দেন? মা কিছু বলবে না, আমি কথা বলে নেব। ঠিক আছে, আমাকে কিন্তু দুপুরে বিরিয়ানি খাওয়াতে হবে। তুই কি বিরিয়ানি খাওয়ার জন্য এখানে এসেছিস? আপনার বাড়িতে কি বিরিয়ানিও নেই? নেই, আমি নিজে রান্না করে খাওয়াবো। তুই এখন যা। তিথি মুখ বাঁকিয়ে বেডরুমের দিকে চলে যায়। রুদ্র সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে। তার সামনে এখন একটা জোড়া চ্যালেঞ্জ। একদিকে তার মিশন, অন্যদিকে এই অদ্ভুত রহস্যময়ী মেয়েটাকে বাঁচিয়ে রাখা। সকালের এআই অদ্ভুত
আর হাস্যকর পরিস্থিতির পর বেশ কয়েক ঘন্টা কেটে যায়। দুপুর ঠিক 1টা বাজে। রুদ্র ফ্ল্যাটে এখন দুপুরের কড়া আলো এসে পড়েছে। রুদ্র ড্রয়িং রুমের সোফায় বসে নিজের ল্যাপটপে গভীর মনোযোগ দিয়ে কিছু কাজ করছে। ল্যাপটপের চার্জারটা মাল্টিপ্লাগের সাথে লাগানো। এমন সময় রান্নাঘর থেকে হাতের কাজ সেরে রোকেয়া বেগম রুদ্রর বেডরুমের দিকে যান মেয়েটাকে দুপুরের খাওয়ার জন্য ডাকতে, কিন্তু দরজা অর্ধেক খোলাই ছিল। আর ভেতরের দৃশ্য দেখে তার চোখ কপালে ওঠে। ইয়া মাবুদ, এই মেয়ে, তুই এগুলো কি পরে আছিস? তিথি রুদ্রর বিশাল সাইজের কালো টি শার্ট আর গুটিয়ে রাখা ট্রাউজার পরে বিছানায় বসে পা দোলাচ্ছিল। রোকেয়া বেগমের চিৎকারে সে চমকে ওঠে। কেন শাশুড়ি মা, আমি তো জামা কাপড়ই পরে আছি। তোর নিজের কোনো স্বাধীনতা নেই? তুই আমার ছেলের জামা পরে বসে আছিস? আমার তো কোনো জামা কাপড় নেই এখানে, আর আপনার ছেলেই তো আমাকে এগুলো পরতে দিল। আমার ছেলে তো একটা গাধা, কিন্তু তোর তো আটকে থাকা উচিত। একটা নতুন বউ এমন ছেলেদের মতো কাপড় পরে থাকে? নতুন বউরা তাহলে কি পরে শাশুড়ি মা? ওই 25 কেজি ওজনের শাড়ি? মুখে মুখে তর্ক করবি না একদম। এক্ষুনি আমার সাথে ড্রয়িং রুমে আয়। রোকেয়া বেগম নিজের আলমারি থেকে একটা হালকা সুতির শাড়ি বের করে তিথির হাতে ধরিয়ে দেন এবং তাকে প্রায় টেনে ড্রয়িং রুমে নিয়ে আসেন। রুদ্র, তুই ল্যাপটপ বন্ধ কর। তোর এই বেয়াদব বউকে আমি এখন শাড়ি পরা শেখাবো। মা, আমি একটু জরুরি কাজ করছি, তোমরা অন্য রুমে গিয়ে শেখো না। আমার রুমে এসি নেই, গরমে আমি সেদ্ধ হতে পারবো না। তুই তোর কাজ কর, আমরা তো আর তোকে ডিস্টার্ব করছি না। রুদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে আবার ল্যাপটপের স্ক্রিনে মনোযোগ দেয়। তার কানে ইয়ারফোন, স্ক্রিনে কিছু অ্যান্টিক্রিপ্টেড ডেটা। নে ধর এই শাড়ির আঁচল, আগে কুচি করা শেখ। শাশুড়ি মা, এই শাড়িটা তো অনেক লম্বা, আমি এটা পরে হাঁটবো কিভাবে? সব মেয়েরাই শাড়ি পরে হাঁটে, তুই কি আকাশ থেকে পড়েছিস? কিন্তু আমি তো জিন্স আর ফতুয়া পরতেই বেশি পছন্দ করি। আমার বাড়িতে ওইসব বেহায়াপনা চলবে না। ডান হাত দিয়ে কুচিগুলো ধর। তিথি অত্যন্ত বিরক্তি নিয়ে শাড়ির কুচিগুলো ধরার চেষ্টা করে, কিন্তু সুতির কাপড় বারবার তার হাত থেকে ফসকে যাচ্ছে। উফ, এগুলো তো একসাথে থাকছে না। তোর মনোযোগ তো কাজের দিকে নেই, তুই তো শুধু বক বক করছিস। আপনি আমাকে বকা দিচ্ছেন কেন? আমি তো চেষ্টা করছি। তোর চেষ্টা দিয়ে আমার চূড়া জ্বলবে না। শাড়িটা কোমরে গুজে সোজা হয়ে দাঁড়া। তিথি শাড়ির সামনে অংশটা কোনো মতে কোমরে গুজে পেছনের দিকে এক পা পেছাতে যায়। ঠিক তখনই তিথির পা সোজা গিয়ে পড়ে রুদ্রর ল্যাপটপের চার্জারের তারের ওপর। তারে টান পড়তে সেন্টার টেবিল থেকে ল্যাপটপ সোজা মেঝেতে আছড়ে পড়ে। বিকট একটা শব্দ হয়। রুদ্রর ল্যাপটপের স্ক্রিন থেকে সাথে সাথে কালো হয়ে যায়। পুরো ড্রয়িং রুমে পিনপতন নীরবতা নেমে আসে। আল্লাহ গো, এই মেয়ে তো দেখছি সাক্ষাৎ একটা আপদ। রুদ্রর চোয়ালের পেশি শক্ত হয়ে যায়। সে ধীরে ধীরে সোফা থেকে উঠে দাঁড়ায় এবং মেঝেতে পড়ে থাকা ল্যাপটপের দিকে তাকায়। তুই এটা কি করলি? আমি তো ইচ্ছে করে করিনি, আমার পা আটকে গেছিল। তোর কি চোখ নেই? তুই দেখতে পাস না নিচে তারপরে আছে? আমি তো শাড়ির দিকে তাকিয়েছিলাম। তোর এই একটা ভুলের জন্য আমার কত বড় ক্ষতি হয়ে গেল তুই জানিস? রুদ্রর গলার আওয়াজ এতটা গম্ভীর আর ভয়ঙ্কর ছিল যে তিথি কয়েক পা পিছিয়ে যায়। তার চোখ দুটো পানিতে ছলছল করে ওঠে। আমি সত্যিই খেয়াল করিনি। আপনি আমাকে এইভাবে বকছেন কেন? কারণ তুই একটা আস্ত স্টুপিড, তোর কোনো কমন সেন্স নেই। রুদ্র, তুই ওকে এভাবে বকছিস কেন? ও তো শাড়ি পরতে গিয়ে যা পা পিছড়ে। মা, তুমি চুপ করো, ওর জন্য আমার ইম্পর্টেন্ট কাজটা নষ্ট হয়ে গেল। তিথি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, তার ঠোঁট কাঁপছে। রুদ্র রাগে ফুঁসতে ফুঁসতে তিথির দিকে এক পা এগোতেই সে থেমে যায়। তিথি ধীরে ধীরে মুখ তুলে রুদ্রর দিকে তাকায়। মেয়েটার চোখে জল টলটল করছে, কিন্তু রুদ্রর চোখ আটকে যায় অন্য একটা জায়গায়। তিথির চোখের দৃষ্টিতে শুধু ল্যাপটপ ভাঙার অপরাধবোধ নেই, সেখানে একটা গভীর আদিম আতঙ্ক লুকিয়ে আছে। যেন রুদ্রর এই সামান্য ধমকে মেয়েটার ভেতরের কোনো পুরনো ট্রমা জেগে উঠেছে। আমাকে মারবেন না প্লিজ। তিথি অত্যন্ত অস্ফুট স্বরে প্রায় ফিসফিস করে কথাটি বলে। কথাটা শুনে রুদ্রর বুকটা ধক করে ওঠে। কি বলছিস তুই? আমি তোকে মারবো কেন? বাবা মানে উনি কোনো কিছু নষ্ট হলে আমাকে বেল্ট দিয়ে। তিথি কথাটা শেষ না করে আবার মাথা নিচু করে ফেলে।
তার হাত দুটো থরথর করে কাঁপছে। রুদ্রর ভেতরের সব রাগ মুহূর্তের মধ্যে জল হয়ে যায়। সে বুঝতে পারে এই মেয়েটা শুধু বোকা সাজার অভিনয় করে এসেছে। তার এই 19 বছরের জীবনে এমন কিছু অন্ধকার আছে যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। আমি তোকে মারবো না তিথি, আমি ওরকম মানুষ নই। সত্যি? হ্যাঁ সত্যি, তুই ভয় পাস না। রুদ্রর গলার স্বর এখন একদম শান্ত। সে নিচু হয়ে মেঝে থেকে ল্যাপটপটা তুলে নেয়। মেয়েটা এত ভয় পাচ্ছে কেন রুদ্র? আমি তোকে কিছুই বলিনি। মা, তুমি ওকে শাড়ি পরাটা পরে শিখিও, ওকে এখন একটু একা থাকতে দাও। আমি কি রান্নাঘরে গিয়ে বসবো? না, তুই বেডরুমে গিয়ে রেস্ট নে, আমি ল্যাপটপটা ঠিক করার ব্যবস্থা করছি। তিথি কোনো কথা না বলে শাড়িটা কোনো মতে সামলে ধরে ধীর পায়ে বেডরুমের দিকে চলে যায়। রুদ্র তার যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। এই প্রথমবার সে মেয়েটার জন্য নিজের ভেতরে একটা অদ্ভুত টান অনুভব করে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসে। ঘড়ির কাঁটায় তখন ঠিক 5টা বাজে। দুপুরের খাওয়া শেষ করে সবাই যার যার রুমে বিশ্রাম নিচ্ছে। রুদ্রের এই সাধারণ ফ্ল্যাটের নিচে একটা গোপন বেসমেন্ট আছে। বাইরে থেকে দেখলে মনে হবে এটা কোনো স্টোর রুম। এই বেসমেন্টের ভেতরেই রুদ্রর ব্যক্তিগত ইন্টেলিজেন্স ল্যাব। রুদ্র বেসমেন্টের একটা বড় মনিটরের সামনে বসে আছে। তার পাশে বসে আছে তার ইন্টেলিজেন্স টিমের টেক এক্সপার্ট বন্ধু কবির। দোস্ত, কাল রাতে সিসিটিভি ফুটেজগুলো আমি হ্যাক করে বের করেছি। প্লে কর, আমাকে মেইন গেটের ফুটেজটা দেখা। এই দেখ, রাত 8টা বেজে 20 মিনিট। মেইন গেটে মন্ত্রীর ডান হাত মির্জা দাঁড়িয়ে আছে। মির্জা ওখানে কি করছিল? ওর তো ব্যাঙ্কোয়েট হলে থাকার কথা। ওইটা তো সন্দেহ। দেখ, মির্জা ওর পকেট থেকে একটা চাবি বের করে গার্ডকে দিচ্ছে। এটা তো পেছনের বাগানের ছোট গেটের চাবি। ঠিক বলেছিস। আর তার ঠিক 10 মিনিট পরেই ওই গেট দিয়ে হিটম্যানগুলো ভেতরে ঢুকেছে। তার মানে মির্জাই ওদের ভেতরে ঢোকার রাস্তা করে দিয়েছে। কিন্তু মির্জা মন্ত্রীকে মারতে যাবে কেন? ও তো মন্ত্রীর সবচেয়ে কাছের লোক। ওরা মন্ত্রীকে মারতে আসেনি কবির, ওরা এসেছিল তিথিকে মারতে। তিথিকে, ওই পিচ্চি মেয়েকে মেরে কার লাভ কি? লাভ আছে, তিথির নামে 1000 কোটি টাকার একটা ট্রাস্ট ফান্ড আছে। ও মরলে ওই টাকাটা মির্জা বা অন্য কেউ হাতিয়ে নিতে পারবে। ভাই, তুই তো একটা আস্ত বারুদের স্তূপে বসে আছিস। এই মেয়েকে নিয়ে তুই বাঁচবি কিভাবে? বাঁচতে আমাকে হবেই, আমাকে আগে ওই মাইক্রোচিপটা উদ্ধার করতে হবে। ঠিক সেই মুহূর্তে বেসমেন্টের ভারী লোহার দরজার বাইরে একটা খসখস শব্দ হয়। বাইরে কেউ আছে মনে হচ্ছে। মা তো এই সময় ঘুমায়, কে আসতে পারে? রুদ্র ইশারা করে কবিরকে চুপ করতে বলে। সে অত্যন্ত দ্রুত নিজের কোমর থেকে একটা লোডেড গ্লক পিস্তল বের করে। রুদ্র পা টিপে টিপে দরজার দিকে এগোয়। তার চোখ মুখ একদম শক্ত। বেসমেন্টের বাইরে কেউ কিছু একটা খুঁজছে। দরজা খুললে আমি যদি শ্যুট করতে বলি, তুই কভার ফায়ার দিবি? রেডি আছি। রুদ্র বা হাত দিয়ে দরজার নবটা শক্ত করে ধরে এবং এক ঝটকায় দরজাটা খুলে ফেলে। ডান হাতে থাকা পিস্তলটা সে সোজা সামনের দিকে তাক করে। হ্যান্ডস আপ। কিন্তু দরজার বাইরে কোনো গুপ্তঘাতক নেই। সেখানে দাঁড়িয়ে আছে তিথি। তার পরনে এখনো সেই রুদ্রর বড় টি শার্ট আর তার কোলে একটা ছোট্ট নোংরা বিড়াল ছানা। মাগো, আপনি আমাকে গুলি করবেন কেন? তিথি ভয়ে বিড়াল ছানাটাকে শক্ত করে জড়িয়ে ধরে প্রায় বসে পড়ার উপক্রম হয়। রুদ্র দ্রুত পিস্তলটা নিজের পিঠের পেছন লুকিয়ে ফেলে। কবিরও হাঁপ ছেড়ে বাঁচে। চরম একটা উত্তেজনার মুহূর্ত হঠাৎ করে একটা হাস্যকর পরিস্থিতিতে পরিণত হয়। তুই এখানে কি করছিস? এটা তো স্টোর রুম। আমি তো বিড়াল ছানা খুঁজছিলাম। আমার বাড়িতে বিড়াল কোথা থেকে আসবে? রাস্তার ওই পাশের ডাস্টবিন থেকে আমি নিয়ে এসেছিলাম। ও খুব কাঁদছিল। তুই রাস্তা থেকে নোংরা বিড়াল তুলে আমার বাড়িতে নিয়ে এসেছিস? ও তো নোংরা না, আমি ওকে বাথরুমে নিয়ে আপনার শ্যাম্পু দিয়ে গোসল করিয়েছি। রুদ্রর চোখ বড় বড় হয়ে যায়। কবির পেছন থেকে শব্দ করে হেসে ফেলে। তুই আমার দামি ইম্পোর্টেড শ্যাম্পু দিয়ে রাস্তার বিড়ালকে গোসল করিয়েছিস? আপনার শ্যাম্পুটার গন্ধটা খুব সুন্দর, একদম স্ট্রবেরির মতো। ভাই, ভাবি তো চরম কিউট কাজ করেছে। ওই লোকটা কে? উনি আমাকে ভাবি বলছেন কেন? ও আমার কলিগ কবির। আর তুই এই বিড়াল নিয়ে এক্ষুনি ওপরে যা। আমি যাব, কিন্তু আপনি এই অন্ধকার ঘরে কি করছিলেন? আর আপনার হাতে ওটা কিসের লাইট জ্বলছিল? তিথি তীক্ষ্ণ দৃষ্টিতে বেসমেন্টের ভেতরের দিকে উকি দেওয়ার চেষ্টা করে। রুদ্র দ্রুত দরজাটা একটু চেপে ধরে। এখানে আমি কিছু পুরনো জিনিস খুঁজছিলাম। আপনার হাতে তো একটা বন্দুক ছিল, আমি দেখেছি। ওটা বন্দুক না, ওটা একটা ড্রিল মেশিন। আমি দেওয়াল ফুটো করার চেষ্টা করছিলাম। ড্রিল মেশিন দিয়ে তো আপনি আমাকে হ্যান্ডস আপ করতে বললেন।
আমি ভাবলাম কোনো চোর এসেছে। তুই এত প্রশ্ন করছিস কেন? কারণ আমার সন্দেহ হচ্ছে কিসের সন্দেহ? আপনি এখানে বসে নিশ্চয়ই কোনো গোপন প্ল্যান করছেন। আমাকে জানাবেন না? তোর জানার কোনো দরকার নেই, তুই শুধু বিড়াল সামলা। ঠিক আছে, জানাবেন না, কিন্তু বিড়ালটার তো ক্ষুধা পেয়েছে, ওকে তো দুধ কে দিবে? আমি কি এখন তোর বিড়ালকে দুধ খাওয়াবো? তাহলে আমি আপনার মাকে গিয়ে বলি আপনি এই ঘরে কিসব যন্ত্রপাতি নিয়ে বসে আছেন। তিথি বাঁকা হাসি দিয়ে রুদ্রর দিকে তাকায়। রুদ্র বুঝতে পারে এই মেয়েটা তাকে রীতিমতো ব্ল্যাকমেল করছে। ঠিক আছে, তুই ওপরে যা, আমি ফ্রিজ থেকে দুধ বের করে দিচ্ছি। আর শ্যাম্পুর বোতলটা বাথরুমের ফ্লোরে পড়ে আছে, ওটাও তুলে রাখবেন। তুই একটা আস্ত শয়তান পিচ্ছি। শয়তানের বউ তো শয়তানই হবে, তাই না অফিসার সাহেব? তিথি বিড়াল ছানাটাকে আদর করতে করতে ওপরে চলে যায়। রুদ্র দরজার কাছে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। দোস্ত, মেয়েটা কিন্তু সাংঘাতিক চালাক। আমি জানি ও আমাকে ব্যবহার করছে বাঁচার জন্য, আর আমাকে ওকে ব্যবহার করতে হবে ওই চিপটার জন্য। কিন্তু তোর কি মনে হয় ও শেষ পর্যন্ত তোর সাথে বেইমানি করবে না? আমি জানি না কবির, এই মেয়েটার চোখের দিকে তাকালে আমার মনে হয় ও পৃথিবীর সবচেয়ে নিরীহ মানুষ। আবার ওর কথাবার্তা শুনলে মনে হয় ও একটা আস্ত ডেভিল। সাবধানে থাকিস ভাই, মন্ত্রীর মেয়ে বলে কথা। তোর কাজ তুই কর, আমি আসছি। রুদ্র বেসমেন্টের দরজা আটকে দিয়ে ওপরের তলার দিকে পা বাড়ায়। তার মাথার ভেতর এখন অনেকগুলো ছক একসাথে ঘুরছে। এই পিচ্চি বউর সাথে তার এই অদ্ভুত সংসারটা যেন খুব শীঘ্রই একটা বড় ধরনের ঝড়ের মুখে পড়তে যাচ্ছে, সেটা সে খুব ভালো করে বুঝতে পারছে। পরের দিন রাতে সেই বিড়ালছানা পর্ব এবং চাপা উত্তেজনার পর সকালটা বেশ শান্তভাবে শুরু হয়েছিল। কিন্তু সকালের নাস্তার টেবিলে বসে তিথি এক নতুন বায়না ধরে বসে, যা শুনে রুদ্র কপালে চিন্তার ভাঁজ আরো গভীর হয়। আমি আজ কলেজে যাব। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? রুদ্র চায়ের কাপটা টেবিলে নামিয়ে রেখে অত্যন্ত বিরক্তি নিয়ে তিথির দিকে তাকায়। মাথা খারাপ হবে কেন? আমার আজ কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল এক্সাম আছে। তুই কি কাল রাতের ঘটনাটা ভুলে গেছিস? তোকে কেউ খুঁজছে। খুঁজুক, তাই বলে কি আমি আমার পড়াশোনা ছেড়ে দেব? পড়াশোনা পরে করিস, আগে তোকে বাঁচতে হবে। আমি এক্সাম না দিলে ফেল করব, আর ফেল করলে বাবা আমাকে আস্ত রাখবে না। রোগিয়া বেগম রান্নাঘর থেকে পরোটা ভাজতে ভাজতে তাদের কথা শুনছিলেন। তিনি একটা প্লেটে পরোটা নিয়ে ডাইনিং টেবিলে এসে রাখেন। ও যখন যেতে চাইছি তখন যেতে দে না রুদ্র। মা, তুমি পরিস্থিতি বুঝতে পারছো না, বাইরে ওর জন্য বিপদ আছে। বিপদ তো আমারও আছে। ও সারাদিন বাড়িতে থাকলে আমার প্রেশার এমনিতেই বেড়ে যায়। শুনলেন তো, শাশুড়ি মাও চাইছেন আমি কলেজে যাই। মা তোকে তাড়িয়ে বাঁচতে চাইছে, আর তুই সেটা নিয়ে গর্ব করছিস। যেটাই হোক আমি কলেজে যাবই। অসম্ভব, আমি কিছুতেই পারমিশন দেব না। আপনার পারমিশন আমার লাগবে না। আমি বাবাকে ফোন করে বডিগার্ড পাঠাতে বলছি। তিথি জেদ ধরে নাস্তার টেবিল থেকে উঠে পড়ে। রুদ্র বুঝতে পারে এই মেয়েকে জোর করে আটকে রাখা যাবে না, উল্টো সে যদি মন্ত্রীর লোকেদের ডাকে তবে পরিস্থিতি আরো জটিল হবে। দাঁড়া, মন্ত্রীকে ফোন করতে হবে না। তাহলে আপনি আমাকে যেতে দিচ্ছেন? হ্যাঁ দিচ্ছি, কিন্তু তুই একা যাবি না। তাহলে কার সাথে যাব? আপনি যাবেন আমার সাথে? আমি তোর সাথে গেলে সবাই আমাকে চিনে ফেলবে। আমি অন্য ব্যবস্থা করছি। কি ব্যবস্থা? তোর ওই বোকা বডিগার্ড কুদ্দুসকে আমি খবর দিচ্ছি, ও ওর টিম নিয়ে তোকে এসকর্ট করে নিয়ে যাবে। কুদ্দুস তো একটা গাধা, ও আমাকে কিভাবে বাঁচাবে? ওকে শুধু তোর পাশে ছায়ার মতো থাকতে বলবি, বাকিটা আমি দেখছি। তিথি আর কোনো কথা না বাড়িয়ে নিজের ঘরে চলে যায় রেডি হওয়ার জন্য। রুদ্র দ্রুত তার ফোনটা বের করে কবিরকে একটা মেসেজ টাইপ করতে শুরু করে। সকাল 11টা। ধানমন্ডির একটা স্বনামধন্য প্রাইভেট কলেজের ক্যাম্পাস আর ছাত্রছাত্রীদের পদচারণায় বেশ সরগম। কড়া পাহারায় তিথিকে নিয়ে কুদ্দুস আলী কলেজের গেটে এসে পৌঁছায়। আফা, আমার কিন্তু খুব ডর করতেছে। তোর আবার কিসের ডর? তুই না বডিগার্ড? বডিগার্ড তো ঠিক আছে আফা, কিন্তু সেদিন রাতে যেভাবে গুলি চালালো আমার তো জান কবজ হইয়া দোষা। তুই একদম চুপ থাকবি, আমি ল্যাবে ঢুকছি, তুই দরজার বাইরে দাঁড়িয়ে থাকবি। জি আফা, আমি এক পাও নরুম না। তিথি কলেজের 2য় তলার কেমিস্ট্রি ল্যাবের দিকে এগিয়ে যায়। করিডোরে ছাত্রছাত্রীদের বেশ ভিড়। ল্যাবের ভেতর তখনও কোনো শিক্ষক আসেননি। তিথি তার নির্ধারিত ডেস্কে গিয়ে বসে নিজের ব্যাগ থেকে প্র্যাকটিক্যাল খাতা বের করে। ঠিক তখনই ল্যাবের পেছনের দরজা দিয়ে 3জন ছাত্র ভেতরে ঢোকে। তাদের কাঁধে ব্যাগ, কিন্তু চোখে মুখে একটা অস্বাভাবিক কাঠিন্য। ছাত্র 3জন ল্যাবের মেন দরজার দিকে এগিয়ে গিয়ে ভেতর থেকে ছিটকে নিয়ে আটকে দেয়।
তিথি খাতা তুলে মুখ তুলে সেদিকে তাকায়। তোমরা দরজা আটকাচ্ছ কেন? ছেলে তিনটির মধ্যে একজন, যার মুখে একটা হালকা কাটা দাগ আছে, সে ধীর পায়ে তিথির ডেস্কের দিকে এগিয়ে আসে। দরজাটা আটকে দিলাম যাতে তোমার বডিগার্ড ভেতরে আসতে না পারে। মানে কি? তোমরা কারা? আমরা তোমার জম। কাল রাতে তুমি বেঁচে গেছো, কিন্তু আজ আর পালাতে পারবে না। তিথি আতঙ্কে কয়েক পা পিছিয়ে যায়। ছেলেটির কথা শেষ হতেই বাকি দুজন তাদের ব্যাগের ভেতর থেকে ধারালো চাপাতি বের করে। ঠিক সেই মুহূর্তে ল্যাবের সাথে সংযুক্ত প্রিপারেশন রুমের যেখানে কেমিক্যাল রাখা হয়, দরজাটা ক্যাচ করে খুলে যায়। ভেতর থেকে বেরিয়ে আসেন একজন অত্যন্ত নার্ভাস চেহারার লোক। পরনে একটা ঢিলেঢালা পুরনো চেক শার্ট, চোখে মোটা ফ্রেমের চশমা, আর মাথার চুলগুলো একপাশে চ্যাপটা করে আঁচড়ানো। এক্সকিউজ মি, তোমরা কি সবাই সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট? লোকটার কাপা কাপা গলা আর হাতে ধরা একটা জ্যামিতি বক্স দেখে গুন্ডারা বিরক্ত হয়ে তার দিকে তাকায়। এই বুইরা কে রে? তুই কোত্থেকে আইরি? আমি তোমাদের নতুন সাবস্টিটিউট প্রফেসর। আমার নাম রুহুল আমিন। তিথি লোকটির দিকে তাকিয়ে আক্ষরিক অর্থে হা হয়ে যায়। মোটা চশমা আর নার্ভাস বডি ল্যাঙ্গুয়েজের আড়ালে এই লোকটার কেউ নয়, স্বয়ং রুদ্র। এই মাস্টার, চুপচাপ ওইদিকে মুখ ঘুরা খাড়ায় থাক। চিল্লা পাল্লা করলে তোরেও কাইটা ফালামু। ও মা গো, তোমরা ক্লাসরুমে এসব কি নিয়ে এসেছো? এগুলো তো বেআইনি। রুদ্র এমনভাবে কাঁপতে শুরু করে যেন সে জীবনে প্রথমবার অস্ত্র দেখছে। তার হাত থেকে ধপাস করে জ্যামিতির বক্সটা নিচে পড়ে যায়। আরে বুইরারে আগে সরা তো, ঘ্যান ঘ্যান করতাছে। পেছনের একজন গুন্ডা চাপাতি হাতে রুদ্রর দিকে তেড়ে যায়। রুদ্র ভয়ে দু হাত দিয়ে নিজের মুখ ঢাকার অভিনয় করে। গুন্ডাটা রুদ্রর কলার ধরতে যাবে, ঠিক তখনই রুদ্রর পা যেন ভুলবশত ল্যাবের একটা টুলের সাথে আটকে যায়। সে সোজা গুন্ডাটার গায়ের উপর পড়ে গিয়ে পড়ে। পড়ার ঠিক আগে মুহূর্তে রুদ্র অত্যন্ত সুকৌশলে জ্যামিতি বক্স থেকে ছিটকে পড়া তীক্ষ্ণ কাটা কম্পাসটা তুলে নেয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই রুদ্র কাটা কম্পাসটা গুন্ডাটার ডান হাতের কবজির একটা নির্দিষ্ট স্নায়ুতে রেডিয়াল নার্ভ সজোরে গেঁথে দেয়। আমার হাত! স্নায়ুতে আঘাত লাগায় গুন্ডাটার হাত সাথে সাথে অবশ হয়ে যায় এবং চাপাতিটা মেঝেতে পড়ে ঝনঝন শব্দ হয়। ওরে বাবারে, আমি তো পড়ে যাচ্ছিলাম। তোমার হাতে কি কিছু ফুটেছে বাবা? রুদ্র অত্যন্ত নার্ভাসভাবে উঠে দাঁড়ায়, যেন সে কিছুই জানে না। তিথি মুগ্ধ হয়ে এই অ্যাকশন দেখছে। হারামজাদা মাস্টার, তুই ওর হাতে কি মারছিস? কাটা দাগওয়ালা ছেলেটা এবার ক্ষিপ্ত হয়ে রুদ্রর দিকে দৌড়ে আসে। আমি তো কিছু করিনি, আমি তো শুধু ডাস্টারটা খুঁজছিলাম। রুদ্র পেছনের ব্ল্যাকবোর্ডের নিচ থেকে চক পাউডার ভর্তি এক বিশাল ডাস্টার হাতে তুলে নেয়। ছেলেটা যখনই রুদ্রর বুকের কাছে এসে চাপাতি চালাতে যাবে, রুদ্র ভয়ে ডাস্টারটি সোজা ছেলেটির চোখের ওপর আছড়ে মারে। আমার চোখ, আমি কিছু দেখতে পারতাছি না। ছেলেটা চোখ চেপে ধরে ব্যথায় চিৎকার করতে থাকে। ঘন চক পাউডারে তার চোখ জ্বলে যাচ্ছে। তৃতীয় গুন্ডাটা বুঝতে পারে এই শিক্ষক সাধারণ কেউ নয়। সে এবার চাপাতি বাদ দিয়ে নিজের প্যান্টের পকেট থেকে একটা ছোট্ট পিস্তল বের করে রুদ্রের দিকে তাক করে। মাস্টার, এবার তুই শেষ। রুদ্রর চোখ চশমার আড়ালে তীক্ষ্ণ হয়ে ওঠে, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ তখনও এক ভীতু শিক্ষকের মতো। বন্দুক আমাকে মেরো না বাবা, আমি তো শুধু কেমিক্যাল টেস্ট করছিলাম। রুদ্র ভয়ে পেছাতে পেছাতে ল্যাবের টেবিলের ওপর রাখা একটা কাচের বিকার হাতে তুলে নেয়। বিকারে ছিল কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড H2SO4। গুন্ডাটা পিস্তলের ট্রিগার চাপতে যাবে, ঠিক সেই মুহূর্তে রুদ্র ভয়ে কাঁপতে কাঁপতে বিকারের অ্যাসিডটুকু সোজা গুন্ডাটার পিস্তল ধরা হাতের উপর ছুঁড়ে মারে। জয়লা গেল, আমার হাত জয়লা গেল। অ্যাসিডের তীব্রতায় গুন্ডাটার চামড়া পুড়তে শুরু করে এবং যন্ত্রণায় সে পিস্তলটা ফ্লোরে ফেলে দেয়। অ্যাসিড ফ্লোরে পড়তে সেখান থেকে একটা ধোঁয়া সৃষ্টি হয়। হাই হাই, অ্যাসিড পড়ে গেল। তোমরা এসব কি করছো ক্লাসরুমে? রুদ্র দ্রুত নিজের চশমাটা ঠিক করে নেয়। মাত্র 1 মিনিটের মধ্যেই 3 জন প্রফেশনাল হিটম্যান মেঝেতে পড়ে কাতরাচ্ছে। তিথি বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে না যে একটা মানুষ কিভাবে একজন বোকা শিক্ষকের অভিনয় করতে করতে এত নিখুঁত অ্যাকশন করতে পারে। এই মেয়ে, তুমি দাঁড়িয়ে আছো কেন? বাইরে গিয়ে সিকিউরিটিকে ডাকো। হ্যাঁ, আমি ডাকছি। তিথি দ্রুত দরজার ছিটকিনি খুলে বাইরে যায়। কুদ্দুস আর কলেজের গার্ডরা তখন করিডোরে দৌড়াদৌড়ি শুরু করছে। দুপুরে এই ভয়ানক ঘটনার পর স্থানীয় পুলিশ আসার আগেই রুদ্র সবার অলক্ষ্যে তার ছদ্মবেশ খুলে সেখান থেকে বেরিয়ে আসে। পরবর্তীতে কুদ্দুসের মাধ্যমে তিথিকে কড়া নিরাপত্তায় মিরপুরের ফ্ল্যাটে ফিরিয়ে আনা হয়। এরপর সারাটা বিকেল আর সন্ধ্যা তিথি নিজের ঘরের ভেতর গুম হয়ে বসে থাকে। সে বুঝতে পেরেছে মৃত্যু তার খুব কাছাকাছি ঘুরছে। চরম আতঙ্কে তার মুখ দিয়ে একটা কথাও বের হয়নি। ঘড়ির কাঁটায় তখন রাত 11টা বাজে। মিরপুরের ফ্ল্যাটের চারিদিকে এখন একদম নীরবতা।
রুদ্র শোবার ঘরে হালকা নীল রঙের একটা ডিম লাইট জ্বলছে। তিথি বিছানার এক কোণে হাঁটুতে মুখ গুজে বসে আছে। তার শরীরটা মাঝে মাঝে হালকা কেঁপে উঠছে। ঠিক তখন ঘরের দরজা ঠেলে রুদ্র ভেতরে ঢোকে। তার হাতে এক গ্লাস পানি। সে তার গম্ভীর চেহারাটা নিয়ে ধীরে ধীরে তিথির বিছানার পাশে এসে বসে। পানি খাবি একটু? না, সকাল থেকে তো কিছুই খাসনি, শরীর তো দুর্বল হয়ে যাবে। আমার কিছু খেতে ইচ্ছে করছে না। তিথির গলার স্বর ভাঙা ভাঙা। রুদ্র পানির গ্লাসটা সাইড টেবিলের ওপর রেখে দেয়। ঘরে এক অদ্ভুত থমথমে নীরবতা নেমে আসে। রুদ্র তিথির দিকে তাকিয়ে থাকে। দিনের বেলা যে মেয়েটা বোরিং প্রফেসরের অ্যাকশন দেখে অবাক হয়েছিল, সে এখন ভয়ে কুঁকড়ে আছে। ভয় পাচ্ছিস? আমি তো আছি, ভয় পাওয়ার কি আছে? তিথি আস্তে করে মুখ তুলে রুদ্রের দিকে তাকায়। তার চোখ দুটো টকটকে লাল। সে কোনো কথা না বলে হঠাৎ করে নিজের দুই হাত দিয়ে রুদ্রর ডান হাতটা শক্ত করে জড়িয়ে ধরে। রুদ্র চমকে ওঠে। তার মতো একজন স্পেশাল অফিসারের জীবনে এমন ইমোশনাল মুহূর্ত এর আগে কখনো আসেনি। সে হাতটা সরিয়ে নেওয়ার বদলে তিথির হাতটা হালকা করে চেপে ধরে। ওরা আমাকে মেরে ফেলবে, তাই না? আমি বেঁচে থাকতে কেউ তোর গায়ে একটা আঁচড়ও লাগাতে পারবে না। কিন্তু আপনি কতদিন আমাকে বাঁচাবেন? আপনি তো আমাকে ডিভোর্স দিয়ে চলে যাবেন। সেটা আমি পরে ভাববো, আগে তোকে এই জাল থেকে বের করতে হবে। তিথি রুদ্রের হাতটা নিজের কপালের সাথে ঠেকিয়ে চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে। সিনেমার মতো একটা অত্যন্ত স্নিগ্ধ নীরব পরিবেশ তৈরি হয় ঘরটার ভেতর। আপনি জানেন, যেদিন প্রাসাদে গুলি চলছিল আমি কিন্তু তখনও ভয় পাইনি। ভয় পাসনি কেন? কারণ আমি জানতাম এগুলো আমার জন্য আসেনি। কিন্তু আজ সকালে তো তুই বুঝতে পেরেছিস যে টার্গেট তুই নিজেই। হ্যাঁ, আর আমি এটাও জানি এগুলো কে করাচ্ছে। কে করাচ্ছে? মির্জা? না, মির্জার এত সাহস নেই। তাহলে কে? তিথি রুদ্রর হাত ছেড়ে সোজা হয়ে বসে। তার চোখের দৃষ্টি এখনো একদম স্থির আর তীক্ষ্ণ। আমার বাবা। কথাটা শুনে রুদ্রর কপালে ভাঁজ পড়ে যায়। সে ভ্রু কুঁচকে তিথির দিকে তাকায়। মন্ত্রী আহসান হাবিব, উনি তোকে কেন মারতে চাইবেন? কারণ উনি আমার আসল বাবা নন, উনি একজন খুনি। খুনি? তুই এসব কি বলছিস তিথি? সেদিনও আধা কথা বলে আর বলিসনি। আমি সব বলছি এখন। আমি যখন 5 বছরের ছিলাম তখন উনি আমার আসল বাবা মাকে খুন করেছিলেন। রুদ্র যেন শ্বাস আটকে আসে। সে অবিশ্বাস নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। তুই এসব আগে জানতি? তাহলে এতদিন ওই বাড়িতে থাকলি কিভাবে? কারণ আমার আর কোনো উপায় ছিল না। উনি আমাকে দত্তক নিয়েছিলেন শুধু আমার নামে থাকা 1000 কোটি টাকার ট্রাস্ট ফান্ডটার জন্য। কিন্তু তুই তো বললি 18 বছর বয়স হলে টাকাটা তুই পাবি। উনি তোকে এখন মারলে টাকা কিভাবে পাবেন? কারণ আমি যদি 18 বছর পূর্ণ হওয়ার আগে কোনো দুর্ঘটনায় মারা যাই, তাহলে ওই ট্রাস্টের সব টাকা লিগ্যাল গার্জিয়ান হিসেবে বাবার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। মাই গড, তার মানে সেই রাতের হিটম্যানগুলো তোর বাবাই পাঠিয়েছিল? হ্যাঁ, আর উনি ভেবেছিলেন আমি মারা যাওয়ার পর উনি মিডিয়ার সামনে গিয়ে কান্নাকাটি করে মানুষের সিম্প্যাথি কুড়াবেন। রুদ্র স্তব্ধ হয়ে বসে থাকে। তার কাছে এখন পুরো ছকটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আহসান হাবিব কতটা ধূর্ত এবং ঠান্ডা মাথার খুনি সেটা বুঝতে রুদ্রর আর বাকি নেই। কিন্তু তুই সেই রাতে পালাচ্ছিলি কেন? তুই তো মারা যাসনি। কারণ সেই রাতে আমার এঙ্গেজমেন্ট ছিল এমপির ছেলের সাথে। আমার বিয়ে হলে বাবা হয়তো আমাকে আর মারার সুযোগ পেতেন না, তাই তিনি বিয়ের আগেই আমাকে শেষ করতে চেয়েছিলেন। আর আমি মাঝখানে ঢুকে পড়ে তোর বাবার পুরো প্ল্যানটাই ভেস্তে দিয়েছি। হ্যাঁ, আর সেই জন্যই বাবা বাধ্য হয়ে মিডিয়ার সামনে আপনাকে আমার স্বামী হিসেবে মেনে নিয়েছিলেন। কারণ তিনি জানেন আপনি এখন আমার সাথে থাকলে আমাকে সহজে মারা যাবে না। রুদ্র একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের মুখটা 2 হাত দিয়ে ঘষে নেয়। তার সামনে এখন একটা বিশাল আন্ডারওয়ার্ল্ড পলিটিক্সের অন্ধকারের দিক উন্মোচিত হয়েছে। তুই এত বছর ধরে এই সত্যিটা জেনেও একটা পিচ্চি মেয়ের মতো অভিনয় করে গেছিস। আমার তো আর কোনো রাস্তা ছিল না, আমাকে বাঁচতে হতো। তোর অনেক সাহস তিথি। আমার কোনো সাহস নেই, আমি শুধু একটা জিনিস চাই। কি চাস তুই? আমি ওই লোকটার ধ্বংস দেখতে চাই। আমার বাবা মায়ের খুনের বিচার চাই। রুদ্র গভীরভাবে তিথির চোখের দিকে তাকায়। যে মেয়েটাকে সে আজ সকাল পর্যন্ত একটা বোকা বাচ্চা মেয়ে ভাবতো, সে আসলে ভেতরে ভেতরে একটা আগ্নেয়গিরি বুকে নিয়ে ঘুরছে। তুই একা এটা পারবি না তিথি। আমি জানি, কিন্তু এখন তো আমি একা নই, আপনি আছেন না। আমি একজন ইন্টেলিজেন্স অফিসার, আমি আইনের বাইরে গিয়ে কিছু করতে পারবো না। আমি আপনাকে আইনের বাইরে যেতে বলছি না, আপনি শুধু আমাকে বাবার ওই গোপন সিন্দুক পর্যন্ত পৌঁছে দিন। সিন্দুক? ওই সিন্দুকে কি আছে? ওই সিন্দুকে শুধু আপনার ওই মাইক্রোস্কোপটাই নেই,
সেখানে বাবার সব কালো টাকার হিসেব আর আমার বাবা মায়ের খুনের প্রমাণও আছে। রুদ্র বুঝতে পারে তাদের দুজনের লক্ষ্য এখন এক বিন্দুতে এসে মিলেছে। সে তিথির কাঁধে একটা ভরসার হাত রাখে। ঠিক আছে, আমি তোকে সাহায্য করব, কিন্তু এর জন্য তোকে আমার সব কথা শুনতে হবে। আমি শুনবো, কিন্তু আপনি আমাকে মাঝপথে ছেড়ে যাবেন না তো? না, আমি কথা দিচ্ছি কখনো ছেড়ে যাব না। তিথি হালকা হেসে রুদ্রের দিকে তাকায়। ভয় আর অন্ধকারের মাঝেই প্রথমবার মেয়েটার মুখে একটা ভরসার হাসি ফুটে ওঠে। এই রাতটাই যেন তাদের দুজনের সম্পর্ক আর গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। কলেজের সেই শ্বাসরুদ্ধকর ঘটনার পর আরও 4টি দিন কেটে গেছে। এই 4 দিনে রুদ্র আর তিথি খুব সন্তর্পণে তাদের পরবর্তী পদক্ষেপের ছক কষেছে। আজ সন্ধ্যা 7টা ঢাকার র্যাডিসন ব্লু হোটেলের বিশাল ব্যাংকোয়েট হলে মন্ত্রী আহসান হাবিবের একটা পলিটিক্যাল গালা পার্টির আয়োজন করা হয়েছে। মিরপুরের ফ্ল্যাটে তিথি রেডি হচ্ছে আর রুদ্র ড্রয়িং রুমে দাঁড়িয়ে ঘড়ি দেখছে। তোর কি রেডি হতে সারা রাত লাগবে? আমি তো প্রায় রেডি, শাড়ির কুচিটা ঠিক করে নিচ্ছি। আজ কিন্তু কোনো ভুল করা যাবে না। তোর বাবার ওই পার্টিতেই তার সব গোপন ডেটা সার্ভারে থাকবে। আমি জানি, আমার কাজ শুধু বাবাকে কথার জালে আটকে রাখা। ঠিক তখনই তিথি রুম থেকে বেরিয়ে আসে, পরনে একটা কালো রঙের ছিমছাম শাড়ি, চুলগুলো খোলা। রুদ্র কয়েক সেকেন্ডের জন্য মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ এই পিচ্চি মেয়েটাকে আজ সত্যিই খুব পরিণত আর সুন্দর লাগছে। তোকে কিন্তু আজ একদম অন্যরকম লাগছে। খারাপ লাগছে না, তবে তুই যে ভেতরে ভেতরে এত বড় একটা প্ল্যান নিয়ে ঘুরছিস সেটা কেউ তোর মুখ দেখে বুঝবে না। সেটাই তো আমার প্লাস পয়েন্ট অফিসার সাহেব, কেউ আমাকে সন্দেহ করবে না। কিন্তু তুই কি শিওর যে আজ রাতেই ওই সার্ভারে তোর বাবা মায়ের খুনের প্রমাণ থাকবে? হ্যাঁ, কারণ কাল আমার 18 বছর পূর্ণ হবে। আজ রাতেই মির্জা আঙ্কেল আর বাবা ট্রাস্ট ফান্ডের সব পেপারস রেডি করবে। ঠিক আছে, আমি সার্ভার রুমে ঢুকে ডেটা হ্যাক করব। তুই শুধু নজর রাখবি কেউ যেন সেদিকে না যায়। তারা দুজনে বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে ওঠে। রাতের জ্যাম পেরিয়ে ঠিক 8টায় তাদের গাড়ি র্যাডিসন হোটেলের পোর্টিকে এসে পৌঁছায়। হোটেলের ব্যাংকোয়েট হল তখন ভিআইপি অতিথি আর পলিটিশিয়ানদের ভিড়ে জমজমাট। মন্ত্রী আহসান হাবিব এবং তার ডান হাত মির্জা এক কোনায় দাঁড়িয়ে কথা বলছিলেন। তিথি আর রুদ্রকে একসাথে ঢুকতে দেখে মন্ত্রীর মুখটা কালো হয়ে যায়। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। তুই এখানে কি করছিস তিথি? তোকে না আমি বাড়িতে থাকতে বলেছিলাম? বাড়িতে তো আমার একা একা ভালো লাগে না বাবা, আর রুদ্র বলল আমাকে এখানে নিয়ে আসবে। তিথি অত্যন্ত নিখুঁতভাবে একটা বোকা আর আদুরে মেয়ের অভিনয় শুরু করে দেয়। রুদ্র মন্ত্রীর দিকে তাকিয়ে হালকা মাথা নাড়ে। আসসালামু আলাইকুম মন্ত্রী সাহেব, ও খুব জেদ করছিল তাই নিয়ে এলাম। তা সাবধানে রেখো ওকে। আমরা কিন্তু কালকে হেডলাইনের কোনো আজে বাজে খবর চাই না। আপনি নিশ্চিন্ত থাকুন। মন্ত্রী অন্যত তিথিদের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়েন। মির্জা আর চোখে রুদ্রের দিকে তাকাতে থাকে। রুদ্র বুঝতে পারে মির্জা তাকে সন্দেহ করছে। আমি এবার সার্ভার রুমের দিকে যাচ্ছি, তুই মির্জাকে ব্যস্ত রাখ। ঠিক আছে, আপনি সাবধানে যাবেন। রুদ্র ভিড়ের সাথে মিশে গিয়ে ধীরে ধীরে ব্যাংকোয়েট হলের পেছনের করিডোরের দিকে চলে যায়। অন্যদিকে তিথি মির্জার সামনে গিয়ে দাঁড়ায়। আঙ্কেল, আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন কেন? খাবার খাবেন না? খাবো মামা, তুমি খেয়েছো? না, আমার রুদ্রর জন্য অপেক্ষা করতে হবে, ও ওয়াশরুমে গেছে। ওয়াশরুমে? কিন্তু ওই দিকের করিডোর তো বন্ধ। তাই নাকি? আমি তো দেখলাম ও ওদিকেই গেল। মির্জার চোখে সন্দেহের ছায়া ঘনীভূত হয়। সে তিথিকে পাশ কাটিয়ে দ্রুত পেছনের করিডোরের দিকে পা বাড়ায়। তিথি বুঝতে পারে রুদ্র বিপদে পড়তে যাচ্ছে। এদিকে রুদ্র হোটেলের সিকিউরিটি কন্ট্রোল রুমের গার্ডকে অজ্ঞান করে ভেতরে সার্ভার প্যানেল নিজের পেন ড্রাইভ লাগিয়ে দিয়েছে। স্ক্রিনে ডেটা ট্রান্সফার হচ্ছে 70%, 80%। হঠাৎ কন্ট্রোল রুমের দরজাটা সজোরে খুলে যায়। মির্জা তার হাতে একটা সাইলেন্সার লাগানো পিস্তল নিয়ে ভেতরে ঢোকে। আমি জানতাম তুই কোনো সাধারণ লোক না। তুই কে? আমি যেই হই না কেন মির্জা সাহেব, আপনার সময় শেষ। আমার না, সময় তো শেষ। মির্জার টিগার চাপার আগেই রুদ্র বিদ্যুতের বেগে নিচু হয়ে যায় এবং নিজের পা দিয়ে মির্জার হাতে সজোরে লাথি মারে। পিস্তলটা ছিটকে দূরে গিয়ে পড়ে। দুজনের মধ্যে তীব্র ধস্তাধস্তি শুরু হয়। রুদ্র প্রফেশনাল মুভের কাছে মির্জা বেশিক্ষণ টিকতে পারে না। রুদ্র তাকে ফ্লোরে আছড়ে ফেলে জ্ঞান হারানো পর্যন্ত একটি নির্দিষ্ট নার্ভে চাপ দিয়ে রাখে। স্ক্রিনে তখন 100% কমপ্লিট লেখা ওঠে। রুদ্র পেন ড্রাইভটা পকেটে ঢুকিয়ে দ্রুত কন্ট্রোল রুম থেকে বেরিয়ে আসে। তিথি, কাজ হয়ে গেছে, জলদি বের হ। মির্জা আঙ্কেল কোথায়? ওর ব্যবস্থা আমি করেছি। কেউ কিছু বোঝার আগে আমাদের পার্কিংয়ে যেতে হবে।
তারা দুজন দ্রুত ভিড় এড়িয়ে আন্ডারগ্রাউন্ড পার্কিং লটের দিকে চলে যায়, কিন্তু তারা পার্কিং লটে পৌঁছাতে তাদের চারপাশ থেকে 10-12 জন সশস্ত্র গার্ড ঘিরে ধরে। মন্ত্রীর সিকিউরিটি চিফ সামনে এগিয়ে আসে, তার হাতে অটোমেটিক রাইফেল। মিনিস্টার স্যারের অর্ডার আছে আপনাদের দুজনকেই এখানেই শেষ করে দিতে। তুই কি পাগল? মন্ত্রীর মেয়েকে তোরা মারবি? স্যারের কাছে এখন ট্রাস্ট ফান্ডের চেয়ে নিজের পলিটিক্যাল ক্যারিয়ার বেশি দামি। আপনারা বড্ড বেশি জেনে গেছেন। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। রুদ্র নিজের কোমর থেকে পিস্তল বের করে, কিন্তু এতজনের সামনে একা ফাইট করা অসম্ভব। ঠিক তখনই তিথি তার শাড়ির আঁচলের নিচ থেকে মন্ত্রীর ব্যক্তিগত গাড়ির রিমোট চাবি বের করে। রুদ্র, আপনি শুধু কভার ফায়ার দিন। তিথি রিমোটের লাল বোতামটা চেপে ধরে, সাথে সাথে মন্ত্রী বডিফাইড বিলাসবহুল গাড়িটা থেকে বিকট শব্দে একটা স্মোক অ্যালার্ম বেজে ওঠে এবং পুরো পার্কিং লট ঘন সাদা ধোঁয়ায় ভরে যায়। তুই গাড়ির রিমোট পেলি কোথায়? আমি বাবার পকেট থেকে আগেই সরিয়ে নিয়েছিলাম। জলদি গাড়িতে উঠুন। ধোয়ার মধ্যে গার্ডরা এলোপাথারি গুলি চালাতে শুরু করে। রুদ্র তিথিকে এক হাতে জড়িয়ে ধরে গাড়ির দিকে দৌড় দেয়। তিথি ড্রাইভিং সিটে বসে ইঞ্জিন স্টার্ট করে। রুদ্র অবাক হয়ে দেখে মেয়েটা শাড়ি পরে অত্যন্ত প্রফেশনাল রেসারের মতো গাড়িটা পার্কিং থেকে বের করে সোজা মেন রাস্তায় তুলে দেয়। তুই এত ভালো ড্রাইভ করতে জানিস? আমি অনেক কিছুই জানি, আপনি শুধু পেন ড্রাইভটা সামলে রাখুন। রাতের ফাঁকে রাস্তায় গাড়ি দুরন্ত গতিতে ছুটে চলে। তারা সোজা গাজীপুরের আউটস্কার্টে একটি পরিত্যক্ত সেফ হাউসের দিকে যায়, যেটা রুদ্রর ইন্টেলিজেন্সের একটা গোপন আস্তানা। রাত তখন প্রায় 2টো। সেফ হাউসের ভেতরে হালকা আলো জ্বলছে। পার্কিং লটের ওই গোলাগুলির মধ্যে রুদ্রর বাঁ কাঁধ ছুঁয়ে একটা বুলেট বেরিয়ে গেছে, সেখান থেকে রক্ত পড়ছে। আপনি শার্টটা খুলুন, প্রচুর রক্ত পড়ছে। কিছু হবে না, তুই আগে ডেটাগুলো চেক কর। ডেটা আমি পরে চেক করব, আপনি আগে চুপচাপ বসুন। তিথি অত্যন্ত যত্ন করে ফার্স্ট এড বক্স থেকে তুলো আর অ্যান্টিসেপটিক বের করে রুদ্রর কাঁধের ক্ষতটা পরিষ্কার করতে শুরু করে। উফ, একটু আস্তে। খুব ব্যথা করছে? গুলি লাগলে তো ব্যথা করবেই। তুই এত ঘাবড়াচ্ছিস কেন? আমি ঘাবড়াচ্ছি না, আমার খুব কষ্ট হচ্ছে। তিথির চোখ থেকে টপ টপ করে পানি পড়ে রুদ্রর হাতের উপর পড়ে। রুদ্র মুখ তুলে মেয়েটার দিকে তাকায়। কাঁদছিস কেন তুই? কারণ আমার জন্য আপনার জীবনটা বিপদে পড়ে গেল। আমি তোকে কথা দিয়েছিলাম তোকে বাঁচাবো, আর আমার কাজে এইটুকু ঝুঁকি থাকেই। কিন্তু কালকের পর সব ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ, ইনশাল্লাহ সব ঠিক হবে। কাল তুই ওই ট্রাস্ট ফান্ডের টাকাটা একটা চ্যারিটিতে ডোনেট করে দিবি, আর আমি তোর বাবার এই ডেটাগুলো ইন্টারপোলকে পাঠিয়ে দেব। তাদের এই কথোপকথনের মাঝেই রুদ্রের ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে কবিরের নাম। হ্যালো কবির, বল। দোস্ত, তোরা কোথায়? আমি শুনেছি রেডিসনে বিশাল গোলাগুলি হয়েছে। হ্যাঁ, আমরা অল্পের জন্য বেঁচে গেছি। আমরা এখন গাজীপুরের সেফ হাউসে আছি। আমি এক্ষুনি আসছি, তোর জন্য ব্যাকআপ নিয়ে আসছি। রুদ্র ফোনটা কেটে দেয়। তিথি ক্ষতস্থানে ব্যান্ডেজ পেঁচিয়ে দিয়ে রুদ্র পাশে বসে। রাতটা এক অদ্ভুত নীরবতার মধ্যে দিয়ে কাটতে থাকে। পরদিন সকাল 8টা। সেফ হাউসের দরজায় কড়া নাড়ার শব্দ হয়। রুদ্র সতর্ক হয়ে দরজা খুলতে দেখে কবির দাঁড়িয়ে আছে। দোস্ত, তুই কি ঠিক আছিস? আমি ঠিক আছি। তুই একা এসেছিস? ব্যাকআপ কোথায়? ব্যাকআপ বাইরে আছে, তুই আগে ডেটাটা আমাকে দে। তিথি বেডরুম থেকে ড্রয়িং রুমে আসে। তার চোখ হঠাৎ কবিরের জুতোর দিকে যায়। জুতোর তলায় এক অদ্ভুত লাল রঙের কাদা লেগে আছে। কবির ভাই, আপনি কি রেডিসন হোটেলের পার্কিং লটে গিয়েছিলেন? না তো ভাবি, কেন? কারণ আপনার জুতোর নিচে ওই পার্কিং লটের ফ্লোরে থাকা বিশেষ ফায়ার প্রুফ লাল মাটি লেগে আছে, আর এই মাটি ঢাকা শহরের আর কোথাও নেই। তিথির কথা শুনে রুদ্র চমকে ওঠে। সে কবিরের দিকে তাকায়। কবিরের চোখে মুখে একটা অপরাধ বোধের ছায়া। কবির, তুই কাল রাতে ওই পার্কিং লটে কি করছিলি? আমাকে ক্ষমা করে দিস দোস্ত, আমার আর কোনো উপায় ছিল না। কবির কথাটা শেষ করার আগে সেফ হাউসের দরজাটা পুরোপুরি খুলে যায়। বাইরে 10-12 জন কালো পোশাক পরা স্পেশাল ফোর্সের লোক দাঁড়িয়ে আছে, আর তাদের সামনে দাঁড়িয়ে আছেন রুদ্রের মা রোকেয়া বেগম। ওকে ডাটাটা দিয়ে দে রুদ্র, আর মেয়েটাকে আমার হাতে তুলে দে। রুদ্রের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। সে অবিশ্বাসের দৃষ্টিতে নিজের মায়ের দিকে তাকায়। মা, তুমি তুমি এখানে কি করছো? আর তুমি এদের সাথে? আমি এদের সাথে না রুদ্র, এরা আমার সাথে। আমি স্পেশাল ফোর্সের একজন সাবেক চিফ ডিরেক্টর। কি বলছো তুমি এসব? তুমি তো একজন সাধারণ মানুষ। সাধারণ মানুষের অভিনয় করতে হয়েছিল এই শুধু এই দিনটার জন্য। তুই কি জানিস 14 বছর আগে এই তিথির বাবা মাকে কে মেরেছিল? আপনি মেরেছিলেন, তাই না?
তিথি রুদ্রের পেছন থেকে বেরিয়ে এসে অত্যন্ত শক্ত গলায় কথাগুলো বলে। তার চোখে কোনো ভয় নেই, শুধু এক অদ্ভুত ঘৃণা। হ্যাঁ, আমিই মেরেছিলাম। মন্ত্রী আহসান হাবিব আমাকে টাকা দিয়েছিল ওই কাজটা করার জন্য। মা, তুমি টাকার জন্য মানুষ খুন করেছো? তুমি এতটা নিচে নামতে পারলে? আমার টাকার খুব দরকার ছিল রুদ্র, আর তুই আমাকে মা ডাকছিস কেন? তুই তো আমার নিজের ছেলেও না। এই কথাটা রুদ্রের বুকের ভেতর একটা হাতুড়ির মতো আঘাত করে। সে পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। আমি তোমার ছেলে না? না, তুই একটা অনাথ আশ্রমে বড় হচ্ছিলে। আমি তোকে দত্তক নিয়েছিলাম, তারপর তোকে স্পেশাল ফোর্সের ট্রেনিং দিয়ে ইন্টেলিজেন্স ইউনিটে ঢুকিয়েছিলাম, যাতে দরকার তোকে আমি ব্যবহার করতে পারি। রুদ্রের হাত থেকে তার পিস্তলটা মাটিতে পড়ে যায়। তার পুরো পৃথিবীটা এক অদ্ভুত মিথ্যে হয়ে গেছে। সে যাকে নিজের মা ভেবে এসেছে, সে আসলে একজন খুনি এবং তাকে শুধু একটা দাবার গুটি হিসেবে ব্যবহার করেছে। এবার ইমোশন বাদে রুদ্র, পেন ড্রাইভটা আমাকে দে, আর তিথিকে আমার সাথে যেতে দে। আমি তোকে কিছুই করবো না। রুদ্র নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক তখন তিথি রুদ্রের হাতটা শক্ত করে ধরে। আপনি ডেটাটা চান তো? ডেটা আমার কাছে। তাহলে দিয়ে দে চুপচাপ। দেব, কিন্তু আপনি কি জানেন এই সেফ হাউসে আপনারা ঢুকবেন সেটা আমি আগেই জানতাম। রোকেয়া বেগম ভ্রু কুঁচকে তাকান। তিথি হঠাৎ করে তার ডান পায়ের জুতো দিয়ে মেঝের একটা নির্দিষ্ট টাইলসে সজোরে আঘাত করে। সাথে সাথে সেফ হাউসের মেইন ইলেকট্রনিক বোর্ডে শর্ট সার্কিট হয়ে পুরো বাড়ি অন্ধকার হয়ে যায়। আর তিথি আগে ঘরের ভেতর একটা স্মোক গ্রেডেনের পিন লুজ করে রেখেছিল, যেটা বিকট শব্দে ফেটে গিয়ে চারিদিক ধোঁয়ায় ভরিয়ে দেয়। কবির, ধরো ওদের। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রুদ্র তার ট্রেনিং এর সাহায্যে অন্ধকারে তিথিকে টেনে নিয়ে সেফ হাউসের পেছনের গোপন হ্যাচ দরজা দিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াতে দৌড়াতে তারা একটা পরিত্যক্ত কার্গো ট্রেনের বগিতে এসে আশ্রয় নেয়। রুদ্র ফ্লোরে বসে দুহাত নিজের মাথা চেপে ধরে। সে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছে। রুদ্র, আপনি ঠিক আছেন? সব মিথ্যে তিথি। আমার পরিচয়, আমার মা, আমার পেশা, সব মিথ্যে। আমি কার জন্য লড়ছি? তিথি ধীরে ধীরে রুদ্রের কাছে গিয়ে বসে। সে নিজের শাড়ির আঁচল দিয়ে রুদ্রের কপালের ঘাম মুছিয়ে দেয়। আপনি মিথ্যা নন। আপনার ভেতরের ভালো মানুষটা মিথ্যা নয়। আমি এখন কি করব? আমি তো সব হারিয়ে ফেললাম। সব হারাননি, আমি তো আছি। আপনি একটা নকল মা হারিয়েছেন ঠিকই, কিন্তু একজন সত্যিকারের জীবনসঙ্গী পেয়েছেন। এবার লড়াইটা আমরা একসাথে করব। এই চরম বিপদের মাঝেও রুদ্র তিথির চোখের দিকে তাকিয়ে একটা অদ্ভুত শান্তি খুঁজে পায়। সেই মেয়েটাকে কপালে একটা হালকা চুমু খায়। তোর আজ জন্মদিন না? হ্যাঁ, আজ আমার 18 বছর পূর্ণ হলো। তাহলে আজকে এই খেলার শেষ চালটা আমি খেলবো। বেশি পেঁচাবো না, একদম সোজা ফিনিশ করব। দুপুর 12টা বেজে গেছে। শীতলক্ষা নদীর মাঝখানে মন্ত্রী আহসান হাবিবের একটা বিশাল বহুল প্রাইভেট ইয়ট ভাসছে। ইয়টের কনফারেন্স রুমে মন্ত্রী আহসান হাবিব, রোকেয়া বেগম এবং কবির বসে আছে। তাদের সামনে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে তিথি। কিছুক্ষণ আগে রুদ্র আর তিথি ইচ্ছে করে ধরা দিয়েছে। রুদ্রকে অন্য একটা রুমে আটকে রাখা হয়েছে। শুভ জন্মদিন মা জননী, অবশেষে তুমি 18 বছরে পা দিলে। বাবা, আমাকে ছেড়ে দাও প্লিজ। আমি কাউকে কিচ্ছু বলবো না। তিথি আবারও তার সেই পিচ্চি আর ভীতু মেয়ের অভিনয়ে ফিরে গেছে। নাটক করিস না মেয়ে, চুপচাপ ওই ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে রেটিনা স্ক্যান কর। হ্যাঁ তিথি, জাস্ট একটা চোখের স্ক্যান আর ট্রাস্ট ফান্ডের সব টাকা আমার অ্যাকাউন্টে চলে আসবে, তারপর তুই মুক্ত। সত্যি তো? আমাকে মারবে না তো? আরে না না, তুই তো আমার মেয়ে, জলদি স্ক্যান কর। তিথি কাঁপতে কাঁপতে ল্যাপটপের স্ক্রিনের সামনে নিজের চোখ রাখে। একটা সবুজ লেজার তার চোখ স্ক্যান করে। সবাই শ্বাস বন্ধ করে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। স্ক্রিনে প্রসেসিং লেখা ওঠে, কিন্তু কয়েক সেকেন্ড পর হঠাৎ স্ক্রিনটা সবুজ হওয়ার বদলে টকটকে লাল হয়ে ওঠে। স্ক্রিনে বড় বড় করে লেখা ওঠে প্রোটোকল 0 RAB অ্যান্ড ইন্টারপল অ্যালার্ট অ্যাক্টিভেটেড। কি হলো এটা? টাকা কোথায়? টাকা তো আমি সকালে ট্রেনে বসেই একটা এতিমখানার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি বাবা। তিথির গলা থেকে ভয়ের লেশমাত্র নেই। সে বাঁকা হেসে মন্ত্রীর দিকে তাকায়। হারামজাদি, তুই আমাদের সাথে গেম খেললি? রোকেয়া বেগম পিস্তল বের করতে যাবে, ঠিক তখনই ইয়টের ছাদের কাঁচ প্রচন্ড শব্দে ভেঙে যায়। রুদ্র একটা দড়ি ধরে সোজা কনফারেন্স রুমের ভেতর লাফ দিয়ে পড়ে। তার হাতে একটা অটোমেটিক রাইফেল। সে চোখের পলকে কবিরের পায়ে গুলি করে তাকে মেঝেতে ফেলে দেয়। কেউ নড়বে না, গেম ওভার। রুদ্র, তুই ভেবেছিস এই খেলনা বন্দুক দিয়ে আমাকে ভয় দেখাবি? বাইরে তাকিয়ে দেখুন মন্ত্রী সাহেব। মন্ত্রী আর রোকেয়া জানালার বাইরে তাকিয়ে দেখে চারিদিক থেকে র্যাবের স্পেশাল ফোর্সের স্পিড বোট ইয়টটাকে ঘিরে ফেলেছে। আকাশের ওপর থেকে একটা পুলিশ হেলিকপ্টার চক্কর দিচ্ছে।
তুই তোর নিজের মায়ের সাথে বেইমানি করলি রুদ্র? তুমি তো সকালে নিজেই বললে আমি তোমার ছেলে না। আর আমি বেইমানি করিনি, আমি শুধু আমার দেশের আর আমার স্ত্রীর প্রতি ডিউটি পালন করেছি। তিথি নিজের হাতের বাঁধন আগেই খুলে ফেলেছিল। সে রুদ্রের পাশে গিয়ে দাঁড়ায়। রুদ্রের পেন ড্রাইভের ডেটা আগেই র্যাব কোয়ার্টারে পাঠিয়ে দিয়েছিল। আমরা ইচ্ছে করেই ধরা দিয়েছিলাম যাতে আপনারা সবাই এক জায়গায় জড়ো হন। কয়েক মিনিটের মধ্যেই র্যাবের অফিসাররা ভেতরে প্রবেশ করে। মন্ত্রী আহসান হাবিব, রোকেয়া বেগম এবং কবিরকে অ্যারেস্ট করে নিয়ে যায়। রোকেয়া যাওয়ার সময় শেষবারের মতো রুদ্রের দিকে তাকায়, কিন্তু রুদ্র তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে তিথির হাত শক্ত করে ধরে। এই ঘটনার পর 4 মাস কেটে গেছে। শীতের স্নিগ্ধ বিকেল, সিলেটের একটি চা বাগানের মাঝখানে থাকা সুন্দর একটা রিসোর্টের ব্যালকনি। রুদ্র এখন ইন্টেলিজেন্সের ডিরেক্টর প্রমোশন পেয়েছে। সে ব্যালকনিতে দাঁড়িয়ে কফি খাচ্ছে। এমন সময় তিথি দৌড়ে আসে। পরনে একটা বিশাল বড় ওভারসাইজড হুডি, হাতে এক গ্লাস চকলেট মিল্কশেক। রুদ্র, আমার বিড়াল ছানাটাকে দেখেছেন? তোর বিড়াল কি আমি পকেটে নিয়ে ঘুরি? আপনি নিশ্চয়ই ওকে বকা দিয়েছেন। ও বেচারি ভয় পেয়ে পালিয়েছে। আমি বকা দেইনি, ও নিজে থেকে আমার ল্যাপটপের চার্জার চিবিয়ে খাচ্ছিল। রুদ্র কৃত্রিম রাগ দেখিয়ে বলে। তিথি গাল ফুলিয়ে ব্যালকনির রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ায়। আপনি বড্ড আনরোম্যান্টিক। 4 মাস হয়ে গেল বিয়ে হয়েছে, এখনো শুধু ধমকই দেন। আমি ধমক দেই? তুই যে সারা দেশের আন্ডারওয়ার্ল্ডকে নিজের বুদ্ধিতে মাটিতে নামিয়ে আনলি, সেটার কি? সেটা তো আমি বাধ্য হয়ে করেছিলাম, কিন্তু এখন তো আমি শুধুই আপনার পিচ্চি বউ। রুদ্র কফির মগটা টেবিলে নামিয়ে রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে। তারপর আলতো করে তিথিকে নিজের কাছে টেনে নেয়। তুই পিচ্ছি আছিস, তবে আমার জীবনের সবচেয়ে দামি পিচ্ছি। তিথি মিষ্টি করে হেসে রুদ্রের বুকে মাথা রাখে। পড়ন্ত বিকেলের সোনালি আলোয় তাদের দুজনের ছায়া এক হয়ে যায়। চারপাশে সব রহস্য, ভয় আর অন্ধকার দূর হয়ে তাদের জীবনে এক নতুন স্নিগ্ধ সকালের সূচনা হয়।